তোমাদের জয়েন হয়ে যাচ্ছে, তো এখন থেকে আমার এটা অন করতে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, জয়েন হয়ে যাক যারা যারা জয়েন হচ্ছে। তাহলে সবার উপরে হেডিং দাও সবাই, চ্যাপ্টারের নাম। অভিব্যক্তি ও অভিযোজন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। ওকে, এবার বলো আমরা, স্যার ঝাপসা দেখাচ্ছে। বলো কি বলছো, কেউ কিছু বলছো বলো। স্যার ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা দেখাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিকই আছে। যার ঝাপসা দেখাচ্ছে সে একবার লিভ করে আবার জয়েন করে দাও, রিজয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারে আমরা পড়ি হচ্ছে কি বললাম, আমরা অভিব্যক্তি অভিযোজনের সংজ্ঞা প্রথমে জেনে নিলাম হালকা ছোট করে। এবার আমরা দেখব কিভাবে হচ্ছে। এবার বলো, আমাদের কোষ পরিচিত, আমরা সবাই বলো কোষ পরিচিত ছোটবেলাতে, যে আমাদের জীবদেহের সর্ব ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ, তাই না? এটা তো পড়েছি ছোটবেলাতে। তাহলে সেই কোষ হচ্ছে, তাহলে আমাদের কোষ থেকে যেরকম একটা বড় বডি তৈরি হয়, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র তৈরি হয়, তাহলে কোষ থেকে একটা বড় একটা বডি তৈরি হচ্ছে। তো সেরকম আমাদের যে কোষ তৈরি হয়েছে, যে প্রথমটা তৈরি হলো, বলো আমরা কি বললাম, বলো কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ নিয়ে তন্ত্র, এবার তৈরি হচ্ছে তো, বলো তাই না? হয় না আমাদের বডিতে? তাহলে এই যে প্রথম কোষটা আসছে, তাহলে নিশ্চয়ই প্রথম থেকে তো কোষ ছিল না। কোষটা তো প্রথমে কোষ ছিল না, কোষটা যে কোষের মতো দেখতে হচ্ছে আমাদের, সেটা তো কোষটা প্রথমে কোষের মতো ছিল না, তাই না? তাহলে কোষটাও নিশ্চয়ই তৈরি হয়েছে। তো দেখো, আমাদের যে পৃথিবী আছে, তো আমাদের এবার গল্প শোনাবো আমি তোমাদেরকে। দেখো, আমাদের যে পৃথিবী আছে, ধরো তোমরা সবাই জানো পৃথিবী কিভাবে তৈরি হয়েছে? কেউ গল্প শুনেছো ছোটবেলাতে পৃথিবী তৈরি স্যার হওয়ার গল্প? পাত হ্যাঁ বলো। পাত নিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, সূর্য থেকে আমরা ছোটবেলাতে পড়িনি, সূর্য থেকে একটা অংশ খণ্ডিত হয়ে একটা আলাদা হয়ে গেল, হয়ে একটা অনেক দিন ধরে ঠান্ডা হয়ে পৃথিবী তৈরি হয়েছে, এরকম পড়েছো না ছোটবেলাতে? আমরা পরিচিত ছোটবেলাতে এরকম গল্প। হ্যাঁ স্যার, হুম। হ্যাঁ স্যার পড়েছি। তো সূর্যতে, তো এরকম ভাবে আমাদের যদি পৃথিবী পৃথিবী তৈরি হয়, তাহলে দেখো, তাহলে ধরো আমাদের যে, ধরো এইটা ধরো পৃথিবী, তো ধরো আমাদের মানা হয় মোটামুটি কত বছর আগে, কেউ জানো? আমাদের পৃথিবী তৈরি মোটামুটি এখন থেকে মোটামুটি আমরা কত ইয়ে করি? 500 কোটি 500 কোটি বছর আগে। হ্যাঁ, মোটামুটি 500 কোটি বছর, 450 কোটি বছর, কোথাও কোথাও লেখা থাকে, ঠিক আছে? তো একটা আমাদের মোটামুটি আন্দাজে ওরকম ভাবে আমরা পড়ি, ঠিক আছে? তাহলে আমাদের ওটা জানা মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে হচ্ছে। তাহলে এই যে আমাদের পৃথিবীটা হলো, তাহলে পৃথিবীটা প্রথমে কি ছিল বলো? সূর্য থেকে যদি আসে, তাহলে সেটা কি গরম থাকবে না ঠান্ডা থাকবে? যে পৃথিবীর যে অংশটা তৈরি হলো সূর্য থেকে গরম সৃষ্টি হলো, থাকবে। অনেক গরম গরম থাকবে। গরম লাভার মতো থাকবে দেখতে, ঠিক আছে? তাহলে একদম সূর্য থেকে যখন এসছে তখন গরম হবে। তাহলে এটা বলো, এই গরম জিনিসটা ঠান্ডা হতে আমাদের পৃথিবীকে এখন মাটিতে পা দিলে কি তোমার গরম লাগে, না একদম নর্মাল লাগে? নর্মাল লাগে। তাহলে সেই গরম জিনিসটা ঠান্ডা হতে নিশ্চয়ই অনেক টাইম লেগেছে, তোমাদের 50 কোটি বছর, 60 কোটি বছর, অনেক টাইম ধরে আমাদের এই জিনিসটা ঠান্ডা হয়েছে। তাহলে গরম জিনিসটা নর্মাল হতে অনেক টাইম লেগেছে, ঠিক আছে? আমরা পরপর দেখছি কিভাবে কিভাবে হচ্ছে। এবার দেখো, এবার কি হচ্ছে বলো, আমাদের যে পৃথিবীটা হলো, এবার পৃথিবীতে যখন তৈরি হয়েছিল তখন পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল? পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। সবাই ভালো করে এটা কষ্ট ছিল না। মানে এই এই জিনিসটা মনে রাখবে। আমরা কি এখন বলো শ্বাস নিই, শ্বাস নিই না? তো শ্বাস নেওয়ার জন্য আমাদের কি লাগবে? অক্সিজেন, বায়ুমণ্ডলে অক্সিজেন লাগবে। তো আমরা সবাই পড়েছি না বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে? নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, আছে না এগুলো গ্যাস আমাদের বায়ুমণ্ডলে? সর্বাধিক কোন গ্যাস হ্যাঁ থাকে? সর্বাধিক গ্যাস নাইট্রোজেন নাইট্রোজেন, ঠিক আছে? 78.08%। তারপরে কি অক্সিজেন, ঠিক আছে? তাহলে আমাদের সর্বাধিক নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। তো আমাদের যে অক্সিজেন গ্যাস দেখতে পাচ্ছ এখানে, এই যে অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন গ্যাসটা পৃথিবী তৈরির সময় ছিল না। ওকে, পৃথিবী তৈরির সময় মানে পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন আমাদের এই অক্সিজেন গ্যাসটা ছিল না কিন্তু মুক্ত অবস্থাতে। তাহলে নিশ্চয়ই আমাদের যে তখনকার যে জীব মানে আমাদের যে জিনিসগুলো তৈরি হয়েছিল সেটা অক্সিজেন আমাদের সেটা লাগতো না, তাই না?
তাহলে সেটা আমাদের কিভাবে হতো আমরা জানবো। প্রথমে লিখো। তাহলে আমরা পড়বো হচ্ছে যে কিভাবে আমাদের একটা কোষ তৈরি হয়েছিল, ঠিক আছে? তো লিখো। তাহলে আচ্ছা আমরা প্রথমে অভিব্যক্তির সংজ্ঞাটা লিখে নিই, যেটা আমরা পড়লাম এক্ষুনি একটু আগে যে আমরা বললাম। ঠিক আছে, তো সবাই সংজ্ঞা লিখো অভিব্যক্তি। তাহলে লিখো অভিব্যক্তির সংজ্ঞা। তাহলে আমি কি বললাম বলো? সরল জীব থেকে জটিল জীব তৈরি হবে, তাই না? বলো অভিব্যক্তিতে আমরা কি দেখলাম একটু আগে? একটা কোষ, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, থেকে তন্ত্র। কি হচ্ছে বলো? সরল থেকে জটিল হচ্ছে তো এটা, তাই না? কোষটা তো সরল, বাকি তো এটা জটিল হয়ে যাবে না আস্তে আস্তে। তাহলে আমাদের সরল জিনিস থেকে জটিল জিনিস তৈরি হচ্ছে। তাহলে সরল জিনিস থেকে জটিল জিনিস তৈরি হওয়াটাকে আমরা কি বলতে পারি বলো? অভিব্যক্তি বা বিবর্তন বলতে পারি তো? হ্যাঁ তাহলে এটাই হ্যাঁ স্যার। এটাই একদম সহজ সংজ্ঞা অভিব্যক্তি বা বিবর্তনের। তো সবাই লিখো অভিব্যক্তির সংজ্ঞা, ওকে? তো আমি লিখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? সরলতম জীব থেকে, আমি এরকম লাইন লিখছি না, জাস্ট পয়েন্টটা লিখছি, ঠিক আছে? সরলতম জীব থেকে কি হচ্ছে বলো? জটিল জীব। এটা হচ্ছে আমাদের। তাহলে কি হচ্ছে বলো? এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তাহলে এই যে ধারাবাহিক প্রক্রিয়া, এটা এই যে ধারাবাহিক প্রক্রিয়া, একে কি বলছি আমরা বলো? একেই আমরা বলছি অভিব্যক্তি। একেই অভিব্যক্তি বলে। বলো সংজ্ঞা সবার ক্লিয়ার? সংজ্ঞাতে কোনো অসুবিধা আছে কারোর? অভিব্যক্তির সংজ্ঞা না স্যার। সহজ জিনিস, জটিল করবে না ব্যাপারগুলোকে, সহজ জিনিস সহজভাবে বুঝবে। বেশি মাথাতে যখন ঘোরপেচ করতে যাবে তখন পরীক্ষাতে ভুলভাল মানে সিলি মিস্টেক করে দিবে। সেই জন্য সহজ যে জিনিসটা সহজভাবে বুঝবে। ওকে, চলো নেক্সট। এবার আমরা কি জানবো বলো? আমরা জানবো কিভাবে তৈরি হচ্ছে সরল জীব থেকে জটিল জীব, তাই না? তাহলে লিখো প্রথমে, এবার হেডিং দাও জীবনের উৎপত্তি। হেডিং দাও। আচ্ছা আরেকটা জিনিস লিখে দাও, আমাদের যে এভলিউশন কথাটা কে স্টার্ট করেছিল? আমার যে ক্লাস করেছে এরা, মানে যারা যারা ক্লাস করেছে তারা এই জিনিসটা অলরেডি পড়িয়ে দিয়েছি আমি, বলো? যারা যারা ক্লাস করেছে আমরা জানো না, আমি অলরেডি পড়েছিলাম এই জিনিসটা। কোথায় পড়েছিলাম বলো? যারা যারা ক্লাস করেছিলে। জৈবনিক প্রক্রিয়া বা হার্বার্ট স্পেন্সার। হ্যাঁ জৈবনিক প্রক্রিয়াতে হ্যাঁ জৈবনিক প্রক্রিয়ার ক্লাসে পড়েছিলাম আমি, ঠিক আছে? তাহলে ওখানে আমি অলরেডি অনেক কিছু আলোচনা করে নিয়েছিলাম, ঠিক আছে? তাও আমি আজকে আবার আলোচনা করে দিচ্ছি। তাহলে এভলিউশন বা বিবর্তন শব্দটা প্রথম ব্যবহার করেছিল হচ্ছে হার্বার্ট স্পেন্সার। ওকে, লিখে নাও সবাই, ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দাও। তাহলে লিখো সবাই হার্বার্ট স্পেন্সার, ঠিক আছে? স্পেন্সার, হার্বার্ট স্পেন্সার একজন বিজ্ঞানী, ঠিক আছে? সেই বিজ্ঞানী কি করেছিল? আমাদের অভিব্যক্তি সম্বন্ধে ধারণা দিয়েছিল। ওকে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, বলো বলো। স্যার বলছি যে আমার এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। আমি মানে বারবার রিজয়েন হচ্ছি কিন্তু তাও ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাকিরা ঠিকঠাক দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি তো। হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, মোটামুটি আমার কথাটা শুনতে পাচ্ছ তো? তুমি বলো, আমার কথাটা শুনতে পাচ্ছ? ও পাচ্ছি চেষ্টা করছি। হ্যাঁ, তোমার কথাটাই কেটে কেটে আসছে আমার কাছে, ঠিক আছে? তোমার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। তো ঠিক আছে, মোটামুটি যেটুকু শুনতে পাচ্ছ শুনো, বাকি তোমাদের রেকর্ডিং আপলোড হয়ে যাবে এটা, ঠিক আছে? চাপ নিও না। তাহলে আমরা বলছি হার্বার্ট স্পেন্সার, এক সেকেন্ড, ঠিক আছে? একটু দাঁড়াও।
ওকে, লিখো হার্বার্ট স্পেন্সার অভিব্যক্তির ধারণা দেন। অভিব্যক্তির ধারণা দেন। ওকে, চলো এবার আমরা গল্প দেখবো, ঠিক আছে? কিভাবে আমাদের পৃথিবী থেকে প্রথমে শুরু হয়েছিল। যে আমাদের বললাম না, পৃথিবীতে যখন স্টার্ট হয়েছিল তখন আমাদের পৃথিবীতে অক্সিজেন ছিল না। তাহলে অক্সিজেন যখন ছিল না, তাহলে আমাদের জীবের সৃষ্টি কিভাবে হলো? এটা তো তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার, যখন অক্সিজেন যদি ছিল না, আমরা অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারছি না, তাহলে আমাদের জীবগুলো যখন প্রথম সৃষ্টি হয়েছিল তারা তারা কিভাবে করলো, তাই না? তো লিখো সবাই, তাহলে লিখে নাও, কয়েকটা পয়েন্ট লিখে নাও। স্টার্ট করে অনুমান করা হয়, লিখে নাও। স্টার্ট করে এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো লিখো, অনুমান করা হয় মোটামুটি মোটামুটি 450 কোটি বছর আগে। 450 কোটি বছর আগে। আমার নোটস গুলো যেগুলো, যারা যারা পড়ে ক্লাস, আমার জানো নোটস এর বাইরে কোশ্চেন খুব আসার, মানে নোটস এর ভিতর থেকে সব কভার হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে এক্সট্রা অনেক জিনিস পড়াবো যেগুলো তোমাদের হয়তো লাগবে না, বা হয়তো তোমার কিছু লাগবে না, কিন্তু তোমাদের যাতে পরীক্ষাতে একটা কোশ্চেনও যাতে না ছুটে যায়, ওইভাবে আমি পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে অনুমান করা হয় মোটামুটি 450 কোটি বছর আগে। কি হয় বলো? কি বললাম আমি একটু আগে? 450 কোটি বছর আগে কি তৈরি হয়েছিল? পৃথিবী, তাই না? পৃথিবী তাহলে সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি পৃথিবীর হয়েছিল। জন্ম হয়েছিল। হ্যাঁ, তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এটা, এই ডাটাগুলো একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর এটা তো আমরা ছোটবেলা থেকে পড়েছি, ঠিক আছে? তো মোটামুটি মনে রাখবে, ঠিক আছে? 450 কোটি বছর। নেক্সট লিখো। তাহলে বলো, আমরা যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন আমরা কি বললাম বলো? পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর যে, আমাদের যে পৃথিবী পৃষ্ঠ, সেখানে কি ছিল বললাম বলো? গরম ছিল তো অনেক। আমরা বললাম না একটু আগে? হ্যাঁ স্যার। যেহেতু সূর্য থেকে স্টার্ট হয়েছিল, আমি জাস্ট উপরের অংশটুকু আঁকছি, ঠিক আছে? গোটাটা গোল আঁকছি না পৃথিবী। তাহলে বললাম সেই জিনিসটা, সেখানে কি ছিল বলো? একদম গরম ছিল। তাহলে গরম লাভা ছিল তার মধ্যে, তাই না? তাহলে এখানে কি ছিল বলো? গরম লাভা। তাহলে বলো, সেটা কঠিন হবে না তরল হবে বলো? তরল। তরল হবে, ঠিক তরল। ঠিক। তরল তাহলে হবে। আমাদের, হ্যাঁ, আমাদের যে এখন যে মাটি দেখতে পাচ্ছ সবাই, শক্ত মাটি, তখন কিন্তু সেরকম ছিল না কোনো, ঠিক আছে? তাহলে আমাদের এটা ছিল হচ্ছে একদম শক্ত, মানে সরি, একদম তরল পদার্থ। ওকে, তাহলে বলো, পৃথিবী সৃষ্টির সময় যে আমাদের ধরো সূর্য থেকে কোনো একটা জিনিস এসছে, তাহলে সূর্যের মধ্যে বিভিন্ন ধাতু ছিল। আমরা জানি আমাদের যে মহাকাশের বিভিন্ন নক্ষত্র আছে, সেগুলো নক্ষত্রতে বিভিন্ন রকমের ধাতু পাওয়া যায়। বিভিন্ন রকমের ধাতু, বিভিন্ন রকমের মৌল সেই নক্ষত্রগুলোতে আছে, তাই না? তো সেই জন্য সূর্য থেকে যে ছিটকে এসছে, তো নিশ্চয়ই তাহলে ওই সূর্য থেকে ছিটকে যাওয়া অংশটুকুতেও বিভিন্ন রকম ধাতু থাকবে, বিভিন্ন রকম মৌল থাকবে, তাই না? তাহলে সেই যে তরল যে জিনিসটা দেখতে পাচ্ছ সবাই, লাল রঙের জিনিসটা, এই তরল জিনিসটার মধ্যে কি হয় বলো? আমি একটা জিনিস তোমাদের বলছি, তোমরা নিজেরাই আমাকে অ্যান্সার দিয়ে দিবে। তাহলে বলো, এই তরল জিনিসের মধ্যে ধরো 1 নম্বর আছে, 2 নম্বর আছে, আর 3 নম্বর আছে। তাহলে বললাম 1 নম্বরের ওজন 10 কেজি, 2 নম্বরের ওজন 5 কেজি, আর 3 নম্বরের ওজন 2 কেজি। তাহলে বলো, সব থেকে নিচে কোনটা যাবে তরলের মধ্যে? 10 বলো, কেজিতে আছে 10 সেটা নিচে কেজিতে। যাবে। তাহলে যত সব থেকে বেশি ভারী। ভারী হবে, হ্যাঁ, তাহলে যত বেশি ভারী হবে তত বেশি কোথায় যাবে বলো? কেন্দ্রের দিকে, নিচে নিচের যাবে। দিকে। তাহলে নিচে যত যাবে। বেশি ভারী, তাহলে নিচের দিকে কি আছে বলো? নিচের দিকে মানে কোন দিকে? এদিকে কি আছে? এদিকে এদিকে কি আছে? এখানে কি আছে বলো? এটা কি? এই জিনিসটা যদি টোটালটা আঁকো তুমি, এই পৃথিবীর জিনিসটা টোটালটা কেন্দ্র। যদি আঁকো, তাহলে এটা কি আছে বলো? পৃথিবীর কেন্দ্র তো, তাই না? বলো, বুঝতে পেরেছো কিনা? এটা পৃথিবীর কেন্দ্র তো। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তাহলে তোমার 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 পরীক্ষাতে যদি কোশ্চেন হয়, ভারী মৌলগুলি কোথায় যাবে? পৃথিবীর পৃষ্ঠে থাকবে না পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে? কি বলবে অ্যান্সার? পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে। বলো, কেন্দ্রের দিকে। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? পৃথিবীর কেন্দ্র দিকে কেন গেল ভারীগুলো? না স্যার। চলো লিখে নাও সবাই। এবার বলো, ভারীগুলো যদি কেন্দ্রের দিকে থাকে, তাহলে হালকাগুলো কোথায় থাকে বলো? পৃথিবী পৃষ্ঠে থাকবে তো, পৃথিবীর পৃষ্ঠের হ্যাঁ কাছাকাছি। স্যার। তাহলে হালকাগুলো মোটামুটি এই যে এইগুলো এলাকাতে থাকবে হালকাগুলো।
তাহলে যত বেশি ভারী তত বেশি কেন্দ্রের দিকে, আর যত বেশি হালকা তত বেশি পৃষ্ঠের দিকে। এটা সহজ জিনিস, বুঝা কোনো মুশকিলই না, ঠিক আছে। চলো আমরা এখানে কয়েকটা পয়েন্ট লিখবো। তো সবাই স্টার্ট, এখানে পয়েন্ট লিখো। তাহলে সবাই লিখো ভারী মৌলগুলো যেগুলো কি হচ্ছে বলো, তাহলে ভারী মৌলগুলো হচ্ছে কি হচ্ছে বলো, আমরা কি বললাম ভারী মৌলগুলো কোথায় যাচ্ছে? পৃথিবীর কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে। হ্যাঁ। তাহলে কোথায় যাচ্ছে বলো? কেন্দ্রের দিকে। উদাহরণ কি হবে বলো? সবাই উদাহরণগুলো মনে রাখবে, ঠিক আছে। কোন 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 মৌলগুলো আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে, সবাই উদাহরণগুলো লিখে নাও। লোহা, তামা, পারদ, হুম, আর্সেনিক। অনেক জিনিস যেতে পারে, ঠিক আছে। তাহলে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখাচ্ছি। লোহা, নিকেল, যেগুলো ভারী ধাতু আছে। ভারী ধাতু মানে কি বলো? আমাদের পিরিয়ডিক টেবিলে বলো, পিরিয়ডিক টেবিল মানে জানো তো, পর্যায় সারণী। সবাই পর্যায় সারণীর নাম শুনেছো? পর্যায় হ্যাঁ স্যার। সারণীতে পর্যায় সারণীতে দেখবে, পর্যায় সারণীতে যে প্রথমের মৌলগুলো থাকবে সেই মৌলগুলো হচ্ছে হালকা মৌল, ঠিক আছে। সেগুলোর হচ্ছে পারমাণবিক ভর অনেক কম। আর যে আস্তে আস্তে যদি নিচের দিকে যাও, তাহলে আস্তে আস্তে কি হয় বলো? পারমাণবিক ভর বাড়তে থাকে। তো লোহা আর নিকেল কোথায় আছে বলো? একদম নিচের দিকে আছে তো। একদম দেখবি লোহা নিকেল এইসব জিনিসগুলো আস্তে আস্তে ভর বাড়ে, পারমাণবিক ভর এদের এদের অনেক বেশি, ঠিক আছে, ভারী মৌল এরা। তাহলে লোহা নিকেল হচ্ছে আমাদের ভারী মৌল। এবার বলো, এবার অপেক্ষাকৃত এর থেকে হালকা যেগুলো থাকবে সেগুলো কোথায় থাকবে বলো? মোটামুটি এই অঞ্চলগুলোতে থাকবে তো, এই অঞ্চলগুলোতে থাকবে। বলো বুঝতে পেরেছো কিনা? এর থেকে যেগুলো হালকা হবে। হ্যাঁ। আর যদি খুবই হালকা থাকে তাহলে কোথায় আসবে বলো? খুবই যদি হালকা থাকে তাহলে পৃথিবী কোথায় আসবে? পৃষ্ঠে। একদম পৃথিবী পৃষ্ঠে। ঠিক। তাহলে একদম চলে আসবে এখানে, পৃথিবী পৃষ্ঠে। তাহলে লিখো, প্রথমে আমরা কি লিখলাম বলো? ভারী মৌল। ভারী মৌল থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে উদাহরণ কি হলো? লোহা নিকেল। নেক্সট লিখো অপেক্ষাকৃত হালকা মৌল। লিখো অপেক্ষাকৃত হালকা মৌল। অপেক্ষাকৃত হালকা মৌল, ঠিক আছে। তাহলে এরা থাকবে মোটামুটি মাঝখানের জায়গাতে, তাহলে লিখো মাঝের স্তরে, ঠিক আছে। এর উদাহরণ কি হবে? মোটামুটি সিলিকন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। সিলিকন, অ্যালুমিনিয়াম। আর তারপর সব থেকে লাস্টে কি হবে বলো? আমরা কি পড়লাম এখন? একদম হালকা মৌল যেগুলো, তাই না? তো লিখো সবচেয়ে হালকা মৌল। তাহলে এটা কোথায় থাকবে বলো সবাই? পৃথিবী পৃষ্ঠের উপর। তাহলে পৃথিবী পৃষ্ঠে। তাহলে পৃথিবী পৃষ্ঠে, অথবা কোথায় থাকতে পারে বলো? পৃথিবীর বাইরে, মানে বায়ুমণ্ডলও থাকতে পারে তো। পৃথিবী, এই যে দেখো এটা কি পৃষ্ঠের উপরে চলে গেল, মানে এই অংশগুলো কি বলো? বায়ুমণ্ডল তো, তাই না? এই অংশগুলো বায়ুমণ্ডল তো। হ্যাঁ। যদি হ্যাঁ। মৌলটা অনেক হালকা হয়, মানে গ্যাস হয়ে যায়, তাহলে গ্যাসটা কোথায় থাকবে বলো? গ্যাসটা তো বায়ুমণ্ডলে থাকবে, তাই না? বায়ুমণ্ডলে উড়ে যাবে, তাই না? তাহলে পৃথিবী পৃষ্ঠে ও বায়ুমণ্ডলে। তাহলে এটার উদাহরণ কি হবে বলো সবাই? লিখে নাও সবাই, কার্বন, হিলিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম, নিকেল। হ্যাঁ। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম। গ্যাসগুলো থাকবে, গ্যাসগুলো সবাই কোথায় থাকবে বলো? পৃথিবী পৃষ্ঠে থাকবে না বায়ুমণ্ডলে থাকবে গ্যাসগুলো? বলো সবাই। বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে। মণ্ডলে। অবভিয়াসলি গ্যাস মানে তো উড়ে যাবে সবকিছু, না? পৃষ্ঠে তো থাকবে না। তাহলে গ্যাসগুলো থাকবে হচ্ছে বায়ুমণ্ডলে, আর যে হালকা, খুব হালকা যে মৌলগুলো আছে সেগুলো থাকবে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। ওকে, তো লিখে নাও সব উদাহরণগুলো। কার্বন, তাহলে কার্বন হালকা, তাহলে কার্বন থাকবে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। ওকে, তারপর হিলিয়াম কি হবে বলো? গ্যাস, তাহলে হিলিয়াম চলে যাবে আমাদের বায়ুমণ্ডলে। নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের কি? হাইড্রোজেন, নাইট্রোজেন। এখানে কোথাও অক্সিজেন লেখা আছে বলো? না স্যার। তাহলে অক্সিজেন থাকবে না, আমরা বললাম তো পৃথিবী সৃষ্টির সময় আমাদের অক্সিজেন ছিল না। হাইড্রোজেন, নাইট্রোজেন। বলো এই টোটাল জিনিসে কারোর বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? বলো কোনো ডাউটস এখানে? না স্যার। চলো।
এবার দেখবো আমরা কিভাবে যৌগ সৃষ্টি হচ্ছে। একদম মানে একদম আমরা কি জানি বলো, আমাদের দেহ কি কি নিয়ে গঠিত মেনলি? আমাদের দেহ কোন কোন পদার্থ নিয়ে গঠিত? প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো নিয়ে গঠিত তো, বলো সবাই। আমাদের দেহ হ্যাঁ একটা স্যার দেহ, তাহলে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, তাহলে এই প্রোটিন গুলো কি নিয়ে গঠিত বলো? অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত তো। প্রোটিনের একক কি? অ্যামাইনো অ্যাসিড, জানি তো আমরা। অ্যামিনো অ্যাসিড হ্যাঁ, তাহলে বলো, তাহলে কি হচ্ছে বলো? অ্যামাইনো অ্যাসিড এখানে লিখছি আমি জাস্ট এমনি। তাহলে কোন একটা জিনিস আছে, ধরো এ, এ একটা জিনিস আছে, এ থেকে বি হলো, বি থেকে আরো সি হলো, সি থেকে জটিল হলো আরো কি হলো বলো? অ্যামাইনো অ্যাসিড হলো, অ্যামাইনো অ্যাসিড হলো। তারপরে অ্যামাইনো অ্যাসিড থেকে আবার কি হলো বলো? প্রোটিন হলো। তাহলে বুঝতে পারছো বলো কি হচ্ছে বলো? সরল থেকে জটিল হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার বিবর্তনের সংজ্ঞাটাও তো তাই ছিল বলো, সরল থেকে জটিল হবে। তাহলে আমরা দেখবো যে হ্যাঁ অ্যামাইনো স্যার অ্যাসিড বা প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে, বা অন্য আমাদের কার্বোহাইড্রেটটা কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সবাই লিখো। ফার্স্ট পয়েন্ট লিখো সবাই, হেডিং দাও জীবনের উৎপত্তি। হেডিং দাও জীবনের উৎপত্তি। ওকে, চলো। এবার তোমরা দুজন বিজ্ঞানীর নাম শুনেছো কোনোদিন? ওপারিন, হ্যালডেন, এগুলো নাম শুনেছো কোনোদিন? সবাই বলো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার শুনেছি। শুনেছি হ্যাঁ, তাহলে এই জিনিসটা তো অনেকের অনেকের গলিয়ে যায়, যে স্যার ওপারিন, হ্যালডেন এসব কি সব বইয়ে লেখা থাকে, কুয়াশার ভেদ, তারপরে অনেক কিছু, হট ডাইলিউট স্যুপ, এগুলো অনেক কিছু লেখা থাকে স্যার, কিছু বুঝতেই পারি না আমি। তো আমি এখন বলছি, তারপরে বলিও বুঝতে পারলে কিনা। ঠিক আছে, চলো। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের এক্সট্রা পয়েন্ট হিসাবে লিখিয়ে নিতে পারো, মানে জাস্ট এটা বলা তোমাদের দরকার নেই, তো আমি বলে দিচ্ছি। তাহলে সবাই লিখো, জীবনের উৎপত্তির অনেক মতবাদ আছে। ঠিক আছে, লিখো মতবাদ আছে। ঠিক আছে, অনেক মতবাদ মানে কি বলো? আমরা কোনো একটা জিনিস ধরো জানছি, ধরো আমরা কোনো একটা জিনিসে বিশ্বাস করি, ধরো আমরা একটা এ, এ এ জিনিস আছে, এ জিনিস, তাহলে এ জিনিসটাকে অনেকে এ জিনিস বলি, এ জিনিসটাকে অনেকে বি জিনিস বলি, এই জিনিসটাকে অনেকে সি জিনিস বলি। বলো, আমাদের সবার কি চিন্তা ভাবনা একই? আমাদের সমাজে সবার কি চিন্তা ভাবনা এক? সেটা কি সম্ভব? না স্যার। না স্যার তাহলে আমরা একটা জিনিসকে কেউ এ বলি, কেউ জিনিসকে বি বলি, কেউ জিনিসকে সি বলি। তাহলে এরকমই যে জীবনের যে উৎপত্তি হয়েছিল, তাহলে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে। ঠিক আছে, বা আমাদের আদিম কাল থেকে বিভিন্ন মতবাদ চলে এসেছে। তাহলে বলো, কেউ কেউ আমাদের বলি যে এগুলো সবকিছু হচ্ছে, যারা ভগবান বিশ্বাসী বা যারা আল্লাহতে বিশ্বাসী, যারা উপরওয়ালাতে বিশ্বাসী, তারা বলে যে আমাদের জীবনের উৎপত্তি তারা সৃষ্টি করেছে। আবার যারা ঈশ্বরে বিশ্বাসী না, তারা বলেছে তারা এগুলো সব একদম ন্যাচারাল ব্যাপার, একদম পৃথিবী নিজেই সৃষ্টি করেছে। ঠিক আছে, তো এরকম কি হলো বলো, বিভিন্ন মতবাদ আছে, তাই না? তো সেরকম জীবের যে উৎপত্তি হয়েছিল তারও বিভিন্ন রকমের মতবাদ আছে, তাই না? তাহলে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছে। তাহলে কেউ কেউ বলেছে যে পচা গলা জিনিস থেকে জীবনের উৎপত্তি হয়েছিল প্রথম। ঠিক আছে, আবার কেউ কেউ বলছে না, এরকম পচা গলা জিনিস থেকে জীবনের উৎপত্তি কোনোদিন সম্ভব না, জীবনের উৎপত্তি হয়েছে জীবন থেকে। তাহলে কোশ্চেন আসবে, স্যার জীবনের উৎপত্তি জীবন থেকে হয়েছে, তাহলে প্রথম জীবনটা কোথা থেকে হলো বলো? এই কোশ্চেনটা আসতে পারে না তোমাদের মধ্যে? বলো, জীবনের উৎপত্তি জীবন হ্যাঁ থেকে স্যার হয়েছে, হ্যাঁ স্যার তাহলে প্রথম জীবনটা কিভাবে হলো? আমি যখন পড়েছিলাম তখন স্যার যখন বলেছে স্যার জীবনের উৎপত্তি জীবন থেকে হয়েছে, তাহলে আমি জিজ্ঞেস করলাম স্যার তাহলে প্রথম জীবনটার উৎপত্তি কিভাবে হয়েছে? তখন আমাকে স্যার বলেছিল যে প্রথম জীবনটা উৎপত্তি হয়েছিল এই যে কোয়াসার বেড, প্রোটোবায়ন্ট, এগুলো যারা পড়ছি, এইগুলো থেকে আমাদের প্রথম জীবনটার উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কিভাবে কিভাবে উৎপত্তিটা হয়েছিল। তার মতবাদ যে আমরা বললাম, মতবাদটা বলার কারণটা কি? আমাদের বিভিন্ন রকমের মতবাদ আছে কিভাবে আমাদের জীবের সৃষ্টি হয়েছে। যেরকম কয়েকটা যদি আমি উদাহরণ দিই, তো ধরো আমাদের যে, কি বলবো তোমাকে, একটা হচ্ছে যেরকম আমরা বললাম পচা গলা জিনিস থেকে ঠিক আছে, সেই পচা গলা জিনিস থেকেও একটা মতবাদ। আবার একটা মতবাদ হচ্ছে বলো রাসায়নিক বিবর্তন, মানে যে আমরা যেটা পড়বো এখন, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, যেগুলো পড়বো এগুলোকে বলা হয় রাসায়নিক বিবর্তন। রাসায়নিক মানে কি বলো? এগুলো তো প্রথমে একটা কেমিক্যাল না, কোয়াসারভেট, প্রোটোবায়ন, এগুলো সব কেমিক্যাল জিনিস ছিল প্রথমে, তাই না? হট ডাইলিউট স্যুপ, এগুলো কি সব কেমিক্যাল তো? তো এই কেমিক্যাল থেকে কোষের সৃষ্টি হচ্ছে বা জীবনের সৃষ্টি হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো? রাসায়নিক বিবর্তন বলতে পারি তো? রাসায়নিক বিবর্তন মানে এই জিনিসটা রাসায়নিক বিবর্তন হ্যাঁ ঠিক বলা মানে, আর দেখো এই জিনিসটাকে আমরা রাসায়নিক বিবর্তন বলি। এবার রাসায়নিক বিবর্তন কেন বলি? রাসায়নিক বিবর্তন বলি কারণ হচ্ছে আমাদের যে এই জিনিসগুলো হচ্ছে, কারণ সবগুলো কেমিস্ট্রির জিনিস, তাই না? আমরা যে জিনিসগুলো পড়ি সবগুলো কেমিস্ট্রির জিনিস।
এক সেকেন্ড। হ্যাঁ, বুঝলো? তাহলে এগুলো সব কেমিস্ট্রি জিনিস। তাহলে আমরা দেখবো এই হচ্ছে রাসায়নিক বিবর্তন। সবাই লিখো। আমি আর বলছি না অন্যান্য মতবাদগুলো কি। মতবাদ কি বললাম বলো? বিভিন্ন মতবাদ হতে পারে তো। তাহলে বিভিন্ন মতবাদের মধ্যে একটা মতবাদ হচ্ছে রাসায়নিক বিবর্তন মতবাদ। তাহলে অন্যান্য মতবাদ যদি লিখতে চাও লিখতে পারো তুমি, তোমার যদি ইচ্ছা হয়। বলো, লিখাবো আমি? লিখে দেবো? মানে একটা করে জাস্ট লাইন লিখা দেবো হয়তো, বেশি করে। তোমাদের হয়তো লেভেলে লাগবে না। হ্যাঁ স্যার লিখে দিন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ স্যার চলো লিখিয়ে দিন। হ্যাঁ স্যার লিখিয়ে দিন। চলো লিখো, সবাই ফার্স্টে লিখো। 1 নম্বর, এগুলো লাগবে না, ঠিক আছে? এক্সট্রা পয়েন্ট করে লিখতে হবে। এক্সট্রা এক্সট্রা পয়েন্ট লিখে রাখো। আমি বক্সের মধ্যে লিখছি, ঠিক আছে? সবারই ফার্স্ট লিখো, স্বতঃস্ফূর্ত উদ্ভব মতবাদ। লিখো, স্বতঃস্ফূর্ত উদ্ভব মতবাদ। তাহলে বলো, স্বতঃস্ফূর্ত কথাটার মানে কি? স্বতঃস্ফূর্ত কথাটার মানে কি? নিজে থেকে। নিজে থেকে, ঠিক। নিজে থেকে। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজে থেকে। তাহলে এই কথাটার মানে কি বলো? তাহলে নিজে থেকে যখন জীবের সৃষ্টি হবে তখন তাহলে সব স্বতঃস্ফূর্ত উদ্ভব মতবাদ বলবো, তাই না? তো লিখো, আমাদের কি বলেছিল বলো? আমাদের বলেছিল যে এই মতবাদটাতে কি হয়েছিল বলো? এই মতবাদটাতে বলেছিল, দেখো লিখো, যে পচা গলা জিনিস থেকে, পচা গলা জিনিস থেকে কি হচ্ছে বলো? জীবনের উৎপত্তি হয়েছে। এটা এই মতবাদ অনুযায়ী, ঠিক আছে? তাহলে বলো, তোমার মাথাতে বুদ্ধি লাগিয়ে বলো, এই জিনিসটা কোনোদিন সম্ভব বলো? এটা কি কোনোদিন সম্ভব? না না স্যার। স্যার। জীবনে সম্ভব না। না কিন্তু স্যার। এই জিনিসটা কেন দেওয়া হয়েছিল? এই জিনিসটা হয়েছিল 300 400 500 বছর আগে। তো বলো, তখনকার সায়েন্স কি আমাদের এখনকার মতো অ্যাডভান্স ছিল, ডেভেলপ ছিল? তখন তো অতটা সবকিছু ডেভেলপ ছিল না, অ্যাডভান্স ছিল না সায়েন্স। তাহলে তখনকার বিজ্ঞানীরা যেটা মনে করেছিল সেটা দিয়েছিল। তাহলে এটা অনেক পুরনো, 500 600 বছর আগে, আগেকার অ্যারিস্টটল যুগের, ঠিক আছে? তো তখন গ্রিককে আমরা দেখবে, ইতিহাস যখন পড়বে তোমরা, ওখানে দেখবে যে গ্রিসে ছিল, তো গ্রিসের বিভিন্ন রকমের সায়েন্টিস্ট থাকতো। গ্রিসের দার্শনিক সায়েন্টিস্ট এরকম খুব বেশি ছিল ওখানে, ঠিক আছে? তো তারা অনেক উন্নত ছিল। তো তারা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতো। তো তারা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে গিয়ে দেখলো যে ওদের মধ্যে কিছু জন বিজ্ঞানী বললো যে এইরকম পচা গলা জিনিস নিয়ে থেকে আমাদের জীবনের উৎপত্তি হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি কি বলো? স্বতঃস্ফূর্ত উদ্ভব মতবাদ। তাহলে বলো, এই জিনিসটা ঠিক না ভুল? তাহলে এই জিনিসটা নিশ্চয়ই ভুল, তাই না? তো এই জিনিসটা ভুল কে প্রমাণ করেন? তো লিখো, বিজ্ঞানী লুই পাস্তুর বিজ্ঞানী লুই পাস্তুরের নাম শুনেছো সবাই তো? বিখ্যাত বিজ্ঞানী তো এটা। হ্যাঁ স্যার। লুই হ্যাঁ পাস্তুর স্যার। বিজ্ঞানী লুই পাস্তুর প্রমাণ করেন পচা গলা জিনিস থেকে জীবনের উৎপত্তি। কি সম্ভব না? সম্ভব না? সম্ভব না। সম্ভব নয়। সম্ভব নয়। জীবনের উৎপত্তি সম্ভব। জাস্ট এইটুকু লিখে রাখো, এগুলো তোমাদের লাগবে না, জাস্ট আমি বলে দিচ্ছি। যেহেতু এগুলো গল্প করে পড়তে তোমাদের শুনতে ভালো লাগবে, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এইটুকু লিখো। বলো, এটা বুঝে সবাই স্বতঃস্ফূর্ত উদ্ভব মতবাদ? হ্যাঁ স্যার। নেক্সট লিখো, 2 নম্বর। লিখো, বিশেষ সৃষ্টিবাদ। এটা হচ্ছে রিলিজিয়াস মতবাদ, ঠিক আছে? বিশেষ সৃষ্টিবাদ, এই মতবাদটার মানে কি? এই মতবাদে আমি কিছু লিখাবো না, জাস্ট এটা শুনে নাও। এটা হচ্ছে ধার্মিক মতবাদ। এটা হচ্ছে ধার্মিক মতবাদ। ধার্মিক মতবাদ মানে কি বলো? হিন্দু ধর্মের লোকেরা একটা মানে, ইসলাম ধর্মের লোকেরা আরেক ধর্মে, খ্রিস্টান ধর্মের লোকেরা আরেক মানে, বুদ্ধিস্টরা আলাদা মানে। তাহলে বলো, বিভিন্ন ধর্মে তো আলাদা আলাদা মানে, তাই না? তাহলে ধার্মিক মতবাদ এটা, ঠিক আছে? ব্যাস এইটুকু জাস্ট লিখে দেবো।
নেক্সট। নেক্সট লিখো সবাই। তাহলে আমাদের হয়ে গেল কি কি বলো? স্বতঃস্ফূর্ত উদ্ভব মতবাদ হয়ে গেল। আর কি হলো বলো? আমাদের বিশেষ বিশেষ সৃষ্টিবাদ মতবাদ হয়ে গেল। নেক্সট লিখো ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব মতবাদ। লিখো ভিন্ন গ্রহ থেকে লিখো ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব মতবাদ। দেখো এটাও সবাই শুনেছো। আমি আমি একটা গল্প বলবো, তোমরা নিজে নিজে রিলেট করে নেবে, ঠিক আছে ব্যাপারটা। ছোটবেলাতে কেউ শুনেছো, গল্প শুনেছো বা ডিসকভারি চ্যানেল যারা দেখেছো তারা, যে আমাদের পৃথিবীতে কেউ ছিল না, বাইরে থেকে এলিয়েনরা এসে আমাদের পৃথিবীতে জীবনের সৃষ্টি করেছে। এটা গল্প শুনেছো কেউ? বলো সবাই। না স্যার। হ্যাঁ, তো যারা শুনোনি, যারা এই জিনিসটা জাস্ট একটা মতবাদ, ঠিক আছে, যে আমরা, এটা একটা মতবাদ আছে বিজ্ঞানীদের মধ্যে, যে আমরা, আমাদের পৃথিবীতে কিছু ছিল না, বাইরে থেকে এলিয়েনরা বা বাইরে থেকে কিছু জিনিসপত্র এসে এসে আমাদের পৃথিবীতে জীবনের সৃষ্টি করেছিল, ঠিক আছে। তাহলে বাইরে থেকে যখন সৃষ্টি করেছে, তাহলে আমরা কি বলবো বলো? ভিন্ন গ্রহ, তাই না? তাহলে এটা হচ্ছে ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব মতবাদ। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং না জিনিসটা? ইন্টারেস্ট, এগুলো এগুলো অনেক জিনিস ইন্টারেস্টিং, হ্যাঁ ঠিক স্যার। আছে। হ্যাঁ স্যার। এগুলো ইন্টারেস্টিং জিনিস, এগুলো ডিসকভারি চ্যানেল যারা ছোটবেলা থেকে দেখেছো বা যারা পড়েছো, আমি যেরকম খুব ভালো লাগতো আমাকে ডিসকভারি চ্যানেল দেখতো, আমি দেখতাম। স্যার আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ, ডিসকভারি দেখতে। তো এই জিনিসগুলো দেখবে, ভালো লাগবে অনেক কিছু ব্যাপার, ঠিক আছে। তাহলে এই জিনিসটা থেকে আমাদের একটা ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব মতবাদ। তাহলে এই জিনিসটাতে কি বলা হয় বলো? এই জিনিসটাতে বলা হয় বাইরের, যেরকম আমাদের বলো, আমরা যারা যারা আমার ক্লাসে ছিল তারা জানতে পারবে, যে আমরা আগের চ্যাপ্টারে যখন সপুষ্পক উদ্ভিদের যৌন যৌন জনন চ্যাপ্টারটা পড়েছিলাম, তখন মনে আছে সবার, যে একটা পরাগ ধানী থেকে কি হচ্ছে বলো? রেণু যাচ্ছে তো, পরাগ রেণু, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরাগ ধানী থেকে পরাগ রেণু, সেটা গিয়ে কোথায় পড়ছে বলো? আমাদের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে। গর্ভমুণ্ডতে। তাহলে সেটা গিয়ে, তাহলে এই যে পরাগরেণুরা এখানে গিয়ে পড়ছে, তাহলে এটা কি করছে বলো? এরা কি একটা জীবনের বাহক? তো পরাগরেণুতার থেকেই তো এখানে গিয়ে নিষেক ঘটিয়ে একটা নতুন চারা গাছ উৎপন্ন হবে, তাই না? তাহলে পরাগরেণুটা কি বলো? জীবনের বাহক বলতে পারি তো পরাগরেণুটাকে আমরা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এরকম হতে পারে না যে একটা অন্য গ্রহ আছে, অন্য গ্রহ থেকে এরকম আমাদের গ্রহে এরকম কোন একটা রেণু এলো? বলো, সম্ভব কি সম্ভব না? হ্যাঁ স্যার সম্ভব। হ্যাঁ, ব্যাস এটাই হচ্ছে আমাদের এলিয়েনের গল্প, ঠিক আছে। তাহলে সবাই লিখে নাও। এগুলো মানে আমি পড়াতে গেলে তো আমি এরকম অনেক বলে দিতে পারি, কারণ আমি এগুলো নিয়ে পড়েছি, আমি অনেক ভালো লাগে আমার পড়তে, আমি বলে দিতে পারি। কিন্তু তোমাদের তো ওগুলো লাগবে না, ফালতু জিনিস পড়িয়ে লাভ নেই। যেটুকু লাগবে সেটুকু লিখে নাও। তো লিখো, এই যে এরকম যে অন্য গ্রহ থেকে রেণুটা আসছে, এই রেণুটাকে বলা হয়, সবাই লিখে নাও সবাই। তো এখানে কি বলা হয় বলো? এই আমাদের ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব মতবাদের যে প্রবক্তাকে বিজ্ঞানী রিক্টার। তো লিখে নাও সবাই, বিজ্ঞানী রিক্টার বা রিস্টার, বাংলাতে বা ইংরেজিতে যেটা বলে, আসল উচ্চারণ আসলে হচ্ছে রিক্টার। এটা রিক্টারও লিখতে পারো, রিস্টারও লিখতে পারো, রিক্টার, ঠিক আছে। তাহলে বিজ্ঞানী রিক্টার কি মনে করেছিল বলো? যে আমাদের যে অন্যান্য গ্রহ থেকে, সেখান থেকে কি আসছে বলো? এই যে বললাম না আমি এখন, রেণু আসছে। তাহলে অন্য গ্রহ থেকে রেণু আসছে, তাহলে লিখো এই রেণুগুলোকে নাম দিয়েছিল প্রোটোপ্লাজম রেণু, ঠিক আছে। লিখো প্রোটোপ্লাজম রেণু, প্রোটোপ্লাজম রেণু, ঠিক আছে, বা জার্ম রেণু, ঠিক আছে। এটা নাম দিয়েছিল জাস্ট। তাহলে প্রোটোপ্লাজম রেণু বা জার্ম রেণু কি হচ্ছে বলো? বাইরে থেকে আমাদের পৃথিবীতে আসছে, তাই না? তো লিখো মহাকাশে, মহাকাশে অজানা জায়গা থেকে, এক সেকেন্ড, বলো। না পাইনি।
এই তো পড়াচ্ছি। না না, বাড়িতে। হ্যাঁ, যাওয়ার কথা ছিল, পিছিয়ে গেছে। ঠিক আছে। তাহলে কি বললাম বলো আমি? বাইরের মহাকাশ থেকে কি হচ্ছে বলো? জার্মানিটা কোথা থেকে আসছে? মহাকাশ থেকে আসছে তো। তাহলে মহাকাশের অজানা জায়গা থেকে পৃথিবীতে আসে। বলো, লাইনটার মানে সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো, ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব মত্ত, বা এটাকে এটাকে অনেক কিছু নাম দেওয়া হয়, জাস্ট এটুকু এটুকু জেনে রাখো তাহলে হবে, আর কিছু তোমাদের বলবো না, কারণ বললে ভুলে যাবে। তাহলে এরপরে কি আসবে বলো, আমাদের মেন মেন তত্ত্ব যেখান থেকে আমরা পড়বো। এগুলো তো আমাদের পড়ার মধ্যে পড়ছে না, ঠিক আছে? এগুলো ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে? এগুলো এক্সট্রা পয়েন্ট বললাম আমি। এটা ব্র্যাকেটে ক্লোজ করে দাও। এটা তোমাদের ভালো লাগবে শুনতে, মজার জিনিস, সেজন্য আমি বলে দিলাম। সবসময় তো বুকিশ ল্যাঙ্গুয়েজ পড়লে তো তোমাদের বোর হয়ে যাবে না ব্যাপারটা। মজা করেও পড়তে হবে, একটু মজা মজা দরকার। আর কোনো কিছু, যদি তুমি কোনো কিছু জানার জন্য এক্সট্রা জিনিস যদি জানতে হয়, তো সেই জিনিসটা যদি জানলে তোমার যদি মেন জিনিসটা মনে রাখতে সুবিধা হয়, তাহলে ওই জিনিসটাও মনে রাখবে, ঠিক আছে? যারা ধরো আমাদের ধরো নিট দেয় বা তারা অন্য কিছু দেয়, ঠিক আছে? তো নিটের যে বইটা কি বলো, নিটের বইটা কি এনসিইআরটি, তাই না? তো অনেক সময় দেখবে এনসিইআরটি পড়ার জন্য অন্য বই পড়তে হয়। কারণ এনসিইআরটি কি করে বলো, পরপর লাইন বাই লাইন লেখা থাকে। একদম যদি কেউ এনসিইআরটি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে পরপর একদম পরপর পরপর লাইন বাই লাইন বাই লাইন লেখা থাকে। তাহলে সেই ওই লাইন বাই লাইন যদি পড়তে যাও, তাহলে তুমি পুরো অত কিছু মনে রাখতে পারবে না। তো সেই লাইন বাই লাইনটা পড়ার জন্য আমরা আরো আরো ভালো করে ওটাকে আলাদা করে বড় করে বুঝি, ঠিক আছে? তো এই জিনিসগুলো বোঝার জন্য সেই দরকার। তাহলে আমাদের এবার মেন মতবাদে আসবো। তাহলে মেন মতবাদ কি বলেছিলাম বলো? সবাই ফার্স্টে আমি বলেছিলাম, কি বলেছিলাম? রাসায়নিক বিবর্তন বলেছিলাম না? বলো সবাই। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এই মেন যে আমাদের মতবাদ রাসায়নিক বিবর্তন, সেটা হচ্ছে আমাদের আসবো। এবার লিখো। এটাকে রাসায়নিক বলতে পারো বা জৈব রাসায়নিকও বলতে পারো, ঠিক আছে? লিখো। তাহলে আমাদের মেন মতবাদ এবার ঢুকবো। এটাকে বলা হয়, সবাই লিখো, রাসায়নিক মতবাদ। চলো, ঠিক আছে, লিখো এবার সবাই। এখানে কি করা হয় বলো? আমাদের আমাদের হচ্ছে দেখি যে রাসায়নিক পদার্থগুলো মিলে কিভাবে আমরা লাইফ সৃষ্টি হচ্ছে বা জীবনের সৃষ্টি হচ্ছে। ওকে, তো লিখো সবাই। রাসায়নিক, প্রথমে লিখো রাসায়নিক মতবাদের কে আমাদের কে কে দিয়েছিল বলো? রাসায়নিক মতবাদ তোমরা জানো কি রাসায়নিক মতবাদ দিয়েছিল কে? ওপারিন হেলেন। ও ফারিন মোহাম্মদ। তো সবাই লিখে নাও, ওপারিন ও হ্যালডেন। ঠিক আছে, লেখা হলো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো, নেক্সট লিখো। তাহলে কি হয় বলো? এখানে আমরা কি জানলাম বলো? এখানে আমরা পড়বো হচ্ছে বিভিন্ন সরল যৌগ থেকে কিভাবে জটিল যৌগ তৈরি হয়। তাহলে লিখো সবাই, যে সরল যৌগ থেকে কিভাবে জটিল যৌগ তৈরি হয়। সরল যৌগ থেকে, আচ্ছা সরল যৌগের আগে আর একটা জিনিস লিখে দাও, যে মৌল। তাহলে মৌল, মৌল থেকে সরল যৌগ, সরল যৌগ থেকে জটিল যৌগ। ওকে, তাহলে মৌল, মৌল থেকে সরল যৌগ, সরল যৌগ থেকে জটিল যৌগ, এইভাবে আমাদের কিভাবে জীবনের উৎপত্তি ঘটছে। তাহলে এটাকে আমরা বলছি রাসায়নিক মতবাদ। সবাই ফার্স্টে লিখো। বলো, আমরা যখন পড়েছিলাম সবাই ফার্স্টে কি পড়েছিলাম বলো? আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের গ্যাস ছিল, আর আমাদের পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন রকমের মৌল ছিল। পড়েছিলাম তো একটু আগে এই হ্যাঁ জিনিসগুলো। স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন যৌগ উৎপন্ন করবো,
তাহলে বলো আমাদের মেনলি কি কি দরকার বলো, তোমার কি মনে হয় আমাদের যে জীবন আছে, জীবনের জন্য প্রথমে কি কি যৌগ উৎপন্ন হচ্ছে আমরা দেখবো সবাই ফার্স্ট, ঠিক আছে? তো সবাই লিখো 1 নম্বর স্টেপ। তাহলে এখানে কি হয় বলো আমাদের? পৃথিবী পৃষ্ঠে হচ্ছে, কিছু বলছো? এইটা একটু চার্জ লাগাও না, এটা চার্জ লাগাও না একটু, আমার মোবাইলটা নেই তো। কিছু অফ করি না। তাহলে কি বললাম বলো, আমাদের যে পৃথিবী পৃষ্ঠ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে হচ্ছে বিভিন্ন রকমের গ্যাস গ্যাস ছিল তাই না, আর আমাদের বিভিন্ন মৌল ছিল। তাহলে সেগুলো মিলে কিভাবে সৃষ্টি হচ্ছে সরল যৌগটা প্রথমে দেখবো। সবাই ফার্স্টে লিখো, লিখো সবাই, ঠিক আছে? তাহলে বলো কার্বন ছিল সবার প্রথমে, মনে বলো কার্বন ছিল তো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর হাইড্রোজেন ছিল সবার মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে কার্বন আর হাইড্রোজেন যদি মিক্স করি আমরা, এখান থেকে মিথেন গ্যাস তৈরি হতে পারে, বলো CH4 তৈরি হতে পারে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি ব্যালেন্স করছি না, জাস্ট আমি লিখে দিচ্ছি কার্বন হাইড্রোজেন মিশে মিথেন তৈরি হতে পারে। আর বলো আমাদের কে জয়েন হচ্ছে আবার, এটা গেল প্রথম পয়েন্ট, কার্বন হাইড্রোজেন মিলে আমাদের মিথেন গ্যাস তৈরি হবে, ঠিক আছে? নেক্সট লিখো। তাহলে আমাদের এরকম করে কি হয়েছিল বলো, বিভিন্ন রকমের গ্যাস তৈরি হয়েছিল। তাহলে এগুলো কি বলো, সরল যৌগ তো, তাই না? হ্যাঁ সেরকম স্যার। আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে কি হয় বলো, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে তো। হ্যাঁ। NH4। তাহলে এটা গেল মিথেন, এটা গেল অ্যামোনিয়া। তাহলে এগুলো হচ্ছে প্রথম সরল যৌগ উৎপন্ন হচ্ছে আস্তে আস্তে। বলো এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আবার দেখো হাইড্রোজেন ছিল, এবার দেখো অক্সিজেন ছিল না, কিন্তু অক্সিজেন যুক্ত যৌগ ছিল, ঠিক আছে? অক্সিজেন ছিল না, আমি বললাম মুক্ত অক্সিজেন ছিল না, তাই না? মুক্ত অক্সিজেন ছিল না, কিন্তু অক্সিজেন এরকম অক্সিজেন যুক্ত যৌগ, মানে অক্সিজেনের এরকম মৌল বা অক্সিজেন যুক্ত যৌগ এরকম থাকতে পারে। তো সেই অক্সিজেন যুক্ত যৌগ থেকে অক্সিজেন আসলো আর সেই হাইড্রোজেনটা আসলো, তাহলে কি তৈরি হয় বলো? জল। জল। ওকে, বলো সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। নেক্সট হচ্ছে আমাদের এরকম বিভিন্ন রকম সরল যৌগ সৃষ্টি হবে, ঠিক আছে? এক মিনিট, ঠিক আছে? বলো তাহলে এই অবধি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ স্যার। তাহলে আমরা প্রথমে কি তৈরি করলাম বলো, সরল যৌগ তৈরি করলাম, তাই না? তাহলে এই সরল যৌগ থেকে আস্তে আস্তে কি করবো বলো, জটিল যৌগ তৈরি হবে তো, তাই না? তাহলে এই সরল যৌগ থেকে আস্তে আস্তে জটিল যৌগ তৈরি হচ্ছে, তাহলে কিভাবে হবে বলো? তাহলে লিখো সবাই, আস্তে আস্তে তৈরি হবে প্রথম বলো, ফার্স্ট হবে 2 নম্বর হচ্ছে হাইড্রোকার্বন সৃষ্টি হবে, কি হবে বলো? লিখো সবাই, হাইড্রোকার্বন সৃষ্টি হবে। হাইড্রোকার্বন কথাটার মানে কি বলো, জানো হাইড্রোকার্বন মানে কি? বলে দিচ্ছি আমি। হাইড্রোকার্বন কথাটার মানে হচ্ছে যেসব যৌগের মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকে, কার্বন আর হাইড্রোজেন নিয়ে যুক্ত যৌগগুলো, জৈব যৌগগুলোকে, সেটাকে আমরা বলি হাইড্রোকার্বন। তাহলে সবাই জানো মিথেন গ্যাস, মিথেনকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ। লিখো কার্বন ও হাইড্রোকার্বন মানে কি, এটা কেমিস্ট্রির ব্যাপার, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন
ও হাইড্রোজেন সমন্বিত জৈব যৌগ, এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে বলো এরকম যে আমাদের এরকম ভাবে যে যুক্ত গুলো হচ্ছে, কার্বন হাইড্রোজেন মিথেন হচ্ছে, এরকম ভাবে যুক্ত হতে পারে তো, কার্বন হাইড্রোজেন এরকম করে মিথেন হতে পারে, তাই না? সেরকম কার্বন হাইড্রোজেনে কি হতে পারে বলো, আরো বিভিন্ন রকমের গ্যাস হতে পারে। কার্বন হাইড্রোজেনের আমাদের হতে পারে হচ্ছে C2H2, এটাকে বলা হয় অ্যাসিটিলিন। কি বলা হয় বলো? অ্যাসিটিলিন, এটা নাম। ঠিক আছে, সেরকম কার্বন হাইড্রোজেনে কি হতে পারে, ইথিলিন গ্যাস হতে পারে, বিভিন্ন রকমের গ্যাস হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি বলো, এগুলো কি ডান দিকে যেগুলো লিখলাম ওগুলো কি হাইড্রোকার্বন বলতে পারে ওগুলোকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ ওগুলোর মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে, তাহলে এগুলোকে আমরা বলছি হাইড্রোকার্বন। তাহলে এই যে আমাদের সৃষ্টি হলো হাইড্রোকার্বন, ওটা লিখলাম। ওকে, এরকম কেন হলো? এই বাবা, পেনটা কেমন লাগলো, এক সেকেন্ড। কেটে গেল, এটা এটা মিটবেও না মনে হয় যতদূর এটা। চলো ঠিক আছে, এটা ম্যানেজ করে নাও একটু। কার্বন হাইড্রোজেন তাহলে কি হবে বলো আমাদের, এটা থেকে হতে পারে অ্যাসিটিলিন গ্যাস হতে পারে, C2H4, মানে অ্যাসিটিলিন হলো, দেন আমাদের ইথিলিন গ্যাস হতে পারে, তাহলে এটাকে বলে ইথিলিন। তাহলে ডান দিকে যেগুলো লেখা আছে ওগুলোকে আমরা কি বলবো বলো, হাইড্রোকার্বন বলতে পারি তো? হ্যাঁ স্যার। স্যার লেখাটা একটু বড় করে লিখলে ভালো হতো। আরো বড় করবো? এটা তো অনেক বড় দেখেছি গো, এর থেকে বড় করবো? স্যার স্ক্রিন ঝাপসা দেখাচ্ছে কেন? বাকিরা দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিকঠাকই ঠিকই দেখা আছে। যাচ্ছে। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? ঝাপসা দেখতে পাচ্ছ, সে একবার রিজয়েন করে নাও, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডান দিকে আমরা হাইড্রোকার্বন সৃষ্টি করলাম। বেশ, নেক্সট স্টেপ লিখো। তাহলে ফার্স্ট স্টেপ হলো হাইড্রোকার্বন, 2 নম্বর স্টেপ হাইড্রোকার্বন সৃষ্টি হলো। নেক্সট 2 নম্বর 3 নম্বর লিখো, শর্করা সৃষ্টি। শর্করা সৃষ্টি, তাহলে বলো বিভিন্ন রকম শর্করা সৃষ্টি হবে। শর্করার মধ্যে কি হয় বলো, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো তো, তাই না? শর্করা বলতে তো তাই বুঝায়। হ্যাঁ স্যার। তাহলে গ্লুকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ এগুলো তৈরি হয়েছিল। ঠিক আছে, ইত্যাদি সৃষ্টি। ঠিক আছে, দেন বলো তার সঙ্গে কি হয় বলো, আমাদের গ্লুকোজ, আমাদের শর্করা দরকার, আর কি দরকার আমাদের বলো, অ্যামাইনো অ্যাসিড দরকার তো, ফ্যাট দরকার তো, তাই না? তো লিখো অ্যামাইনো অ্যাসিড গঠন। অ্যামাইনো অ্যাসিড গঠন, ওকে, বেশ। তাহলে অ্যামাইনো অ্যাসিড গঠন, তাহলে আমাদের কি বলো, হাইড্রোকার্বন থেকে আমাদের কি হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড মানে জানো, অ্যামাইনো অ্যাসিডের যদি, মানে এটা তোমাদের লেভেলে লাগবে না, তো আমি বলে দিচ্ছি। অ্যামাইনো অ্যাসিড বলতে এরকম বোঝায়, কার্বন, কার্বনের মধ্যে একটা NH2 গ্রুপ থাকে, একটা COH গ্রুপ থাকে, ঠিক আছে, আর একটা হাইড্রোজেন, আর একটা R গ্রুপ থাকে। ঠিক আছে, আরটাকে বলা হচ্ছে একটা জৈব যৌগ, মানে জৈব গ্রুপ থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যামাইনো অ্যাসিডের সরলতম ফর্মুলা। ওকে, তাহলে এই আমাদের অ্যামাইনো অ্যাসিড, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হচ্ছে বলো কি থেকে বলো, অ্যামোনিয়া লাগবে এখানে, তাই না? অ্যামোনিয়া গ্যাস থেকে, অ্যামোনিয়া গ্যাস লাগবে, বিভিন্ন রকমের জিনিস থাকবে, সেই বিভিন্ন রকমের জিনিসগুলো থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিড গঠিত হবে। ঠিক আছে, এটা 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 আমাদের মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট লিখো অ্যামাইনো অ্যাসিড। লিখো সবাই অ্যামাইনো অ্যাসিড গঠন। ওকে, নেক্সট 5 নম্বর লিখো, আর কি হয় বলো, আর কি দরকার বলো, কি কি বলেছিলাম মেন আমাদের কি কি দরকার ছিল আমাদের দেহ গঠনে, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, আর কি, লিপিড। লিপিড। ফ্যাট। ফ্যাটকে বাংলাতে কি বলা হয় বলো, স্নেহ পদার্থ, তাই না? তাহলে
স্নেহ পদার্থ গঠন। তাহলে স্নেহ পদার্থগুলো কি থেকে তৈরি হয় বলো? আমাদের ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দিয়ে গঠিত। জানো তো লিপিড কি দিয়ে গঠিত? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল সমন্বয়ে গঠিত। এগুলো জাস্ট গল্পের ব্যাপার, ঠিক আছে? মেনলি এখানে বুঝার কিছু না, আমি মেন যেগুলো বুঝার আছে আমি আসছি ওখানে। গ্লিসারল, ঠিক আছে, গ্লিসারল দ্বারা গঠিত, ঠিক আছে? তারপর আর কি হয় বলো? আমাদের দেহে আর কি থাকে? ডিএনএ আরএনএ থাকে তো, তাই না? হ্যাঁ বলো স্যার। তো। তাহলে আমাদের প্রথমে নিউক্লিওটাইড সৃষ্টি হবে, ঠিক আছে? তো লিখো সবাই, নিউক্লিওটাইড ও নিউক্লিক অ্যাসিডের গঠন। তো লিখো নিউক্লিওটাইড স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ 10 সেকেন্ড দাঁড়াও। কি খাবো না এটাকে খাটাবো এখন? মোবাইল তোমার? দাঁড়া, আমার মোবাইল কোথা থেকে কানেক্ট করা আছে সেকেন্ড দেখে নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার মোবাইল থেকে কানেক্ট করা আছে। হুম, ঠিক আছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। নিউক্লিওটাইড ও নিউক্লিক অ্যাসিড গঠন। লিখো সবাই নিউক্লিওটাইড ও নিউক্লিক অ্যাসিড গঠন। তাহলে বলো নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি পড়ে? সবাই বলো আমাকে, অ্যানসার দাও। স্যার বলো বলো, ঠিক বলছো। ডিএনএ। হ্যাঁ, ডিএনএ আরএনএ, তাই না? ডিএনএ এর পরে তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে। হ্যাঁ স্যার। হুম, তাহলে আমাদের কি হবে বলো? ডিএনএ আরএনএ গঠিত। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ আছে, সবার বেশিরভাগ বিজ্ঞানীরা মনে করেছে যে আগে আরএনএ এসছে তারপর ডিএনএ এসছে, ঠিক আছে? তো লিখো অনেক বিজ্ঞানীদের মতে প্রথমে ডিএনএ সৃষ্টি হয়েছিল, সরি প্রথমে আরএনএ সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? প্রথমে আরএনএ সৃষ্টি হয়েছিল এবং পরে ডিএনএ সৃষ্টি হয়েছিল। এটা জাস্ট একটা জেনে রাখো পয়েন্ট। চলো, গল্প তোমাদের শেষ। বলো এইটুকু লেখা আছে না সবার? স্যার লেখা হয়নি। হ্যাঁ, দেখতে পাচ্ছ না আমি কাটিনি তো, দেখো লিখো। ছোট হয়ে গেল নাকি? বড় করবো? হ্যাঁ স্যার একটু জুম করুন। লিখো, লিখা হলে আমাকে বলো, ঠিক আছে? নেক্সট মেন যাবো, আমাদের এবার যে মেন কোয়াসারবেট প্রোটোবায়োন্ট এগুলো আছে ওগুলোতে যাবো। হয়েছে লিখো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, তো লিখো এবার। এবার লিখো মেন, লিখো প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি। লিখো সবাই, লিখো হেডিং দাও এখানে, প্রোটোবায়ন। এই জিনিসটা সবাই ভালো করে বুঝবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্টার্ট দিয়ে দাও, যেগুলো ইম্পর্টেন্ট আমি স্টার্ট বলে দিচ্ছি অলরেডি, ঠিক আছে?
এখান থেকে কোশ্চেন একটা আসবে, আসার চান্স অনেক বেশি। তাহলে বলো প্রোটোবায়ন বা প্রোটোসেল। প্রোটোসেল কথাটার মানে কেউ জানো? প্রোটোসেল মানে হচ্ছে আদিম কোষ। কি বলো? আদিম কোষ। তাহলে আমাদের কোষ যে আমাদের এখনকার যে দেখতে বলো, আমাদের এখন কোষ কিরকম দেখতে? ধরো যদি একটা উদ্ভিদ কোষ করো, তাহলে কি হয় বলো? উদ্ভিদ কোষের বাইরে কি থাকে? কোষ প্রাচীর থাকে একটা, তাই না? কোষ প্রাচীরের ভিতরে কি থাকে বলো? কোষ পর্দা থাকে। স্কিনটা অনেক ঝাপসা। ঝাপসা? বাকিরা? ব্লার হয়ে গেছে, ঝাপসা লাগছে। ঝাপসা লাগছে। ঠিক আছে, ঠিক করে দিচ্ছি, ধরো। স্যার ঝাপসা লাগছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। এবার স্যার ঝাপসাই তো মনে হচ্ছে। এবার ঠিক দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। বাকিরা দেখতে পাচ্ছ সব ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট না। ঠিক ঠিক আছে হয়ে স্যার। যাবে, ওরা ঠিক হয়ে যাবে। একটু হালকা হয়তো নেটে ডিস্টারবেন্স হচ্ছে, সেটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। তো আমার কথাটা শোনো, নিজে নিজে ঠিক হয়ে যাবে বাকিটা। কি বললাম বলো? একটা আমরা যে কোষ পড়েছি বলো, কোষের বাইরে কি থাকে? একটা উদ্ভিদ কোষ যদি বলি, উদ্ভিদ কোষের বাইরে কি থাকে? পর্দার কোষ প্রাচীর কোষ থাকে। পর্দা। কোষ প্রাচীর, কোষ প্রাচীর। কোষ প্রাচীর থাকে, থাকে না? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে তো। কোষ প্রাচীর। হ্যাঁ, তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। তারপর কোষ প্রাচীরের ভিতরে কি থাকে বলো? কোষ পর্দা থাকে, তাই না? কোষ পর্দা। এবার কোষ পর্দার ভিতরে কি থাকে বলো? কোষ পর্দার ভিতরে বিভিন্ন সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমে কি থাকে বলো? বিভিন্ন, সাইটোপ্লাজম থাকে, হ্যাঁ, নিউক্লিয়াস বিভিন্ন থাকে। রকমের বিভিন্ন অঙ্গাণু কি থাকে সাইটোপ্লাজমে ভেসে থাকে। এটাই তো কোষ, তাই না? এবার এবার তোমরা বলো আমাকে, এখনকার যে কোষটা হচ্ছে সেটা অনেকটা মানে অর্গানাইজ না? যে একদম সবকিছু গোছানো আছে, তোমার মনে হচ্ছে না দেখে? ছবিটা দেখে তোমরা যে একটা সুন্দর ছবি আঁকো, বইয়ের ছবি দেখতে অসুন্দর দেখে মনে হয় না তোমার, যেটা কোষটা খুব গোছানো এখন সুন্দরভাবে? বলো সবাই। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তাহলে এবার তোমার কি মনে হয়, যখন থেকে কোষের জন্ম হচ্ছে তখন থেকে এরকমই ছিল কোষ, না কোষ একদম প্রথমে সরল ছিল? প্রথমে তুমি সরল ছিল। প্রথমে সরল ছিল। সরল তাহলে থেকে আমাদের এই তারপরে এরকম হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য কি করা বলো? বিবর্তন পড়া। তাহলে বিবর্তনের মেন মেন আমরা কি পয়েন্ট জেনেছিলাম বলো? সরল থেকে জটিল কিভাবে হচ্ছে, তাই না? তাহলে হ্যাঁ স্যার। আমাদের সরল থেকে জটিল কিভাবে হচ্ছে, তাহলে কোষটা যে এখনকার জটিল কোষ আছে, সেই কোষটাও কি ছিল বলো? আগে সরল ছিল, তাই না? তাহলে এই যে প্রোটোসেল যেটা কথাটা লিখলাম, প্রোটোসেল কথাটা হচ্ছে সরলতম কোষ বা আদিম কোষ যেটাকে বলো। প্রোটোসেল কথাটা মনে বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো, তো লিখো সবাই, ঠিক আছে? হুম। আচ্ছা, আমার তোমাদের যদি দেখতে ঝাপসা মনে হয় তাহলে আমি এটা অফ করে দিলাম কিছুক্ষণের জন্য। না স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাও ঠিক আছে, আমি এটা অফ করে দিই কিছুক্ষণের জন্য। চলো, তাহলে প্রোটোবায়ন
এরকম হচ্ছে, তাই না? তাহলে এবার বলো আমাদের কি পড়বো বলো, আমরা প্রোটোসেল পড়বো, তাই না? তাহলে লিখো সবাই, হোয়াট ইজ প্রোটোসেল। ঠিক আছে, তাহলে প্রোটোসেল জানার আগে আমরা সবাই একটা ওয়ার্ড জানবো, টার্ম জানবো একটা, বলো সবাই। গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ নাম কথাটা শুনেছো কোনোদিন? হট ডাইলিউট হ্যাঁ স্যুপ। স্যার। হ্যাঁ স্যার। তাহলে সবাই হেডিং দাও, হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ, হট ডাইলিউট স্যুপ, বা এটাকে বাংলাতে করতে পারো। বাংলাটা খুব মানে মানে কি বলবো, বাংলাটা খুব অদ্ভুত টাইপের বাংলা। গরম তরল স্যুপ। এক সেকেন্ড।
দেখতে পাচ্ছ সবাই? হ্যালো 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 হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার সবাইকে সরি, আমার নেটওয়ার্ক পড়ে গেছিল, আমার দোষ নেই, জিওর দোষ। চলো, ঠিক আছে, যা হতেই পারে। আচ্ছা, আমরা কি বলছিলাম বলো? প্রোটোসেল বলছিলাম, তাই তো? বলো সবাই, প্রোটোসেল আলোচনা করছিলাম তো। হ্যাঁ স্যার তাহলে হ্যাঁ স্যার। প্রোটোসেল থেকে আমরা কি বললাম বলো? হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ। তো সবাই লিখো গরম তরল স্যুপ। ওকে, দেখা তাহলে যাচ্ছে না। হ্যাঁ, কি বলছো বলো? গরম তরল স্যুপ, ঠিক আছে। তো গরম তরল স্যুপটা কি জিনিস বলো? কেউ জানো হট ডাইলুট স্যুপ জিনিসটা কি? বলো সবাই। তরল অবস্থায় থাকবে নাকি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমাদের যে আমাদের যে বাইরের যে স্যার ছবি দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? হ্যালো, শুনতে বাকিরা দেখতে পাচ্ছ না সবাই কেউ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হুম,
তো কি বলছিলাম আমরা, হট ডাইলুট স্যুপ জিনিসটা কি? হট ডাইলুট স্যুপ আমরা তখন বলেছিলাম না যে এই সব জিনিসগুলো ইয়ে হলো, দেখো সব আশেপাশে আমাদের এগুলো তৈরি হলো। তো উপরে এখন পড়লাম না, শর্করা, স্নেহ পদার্থ, নিউক্লিওটাইড, এসব জিনিস তৈরি হয়েছে। তো বলো সবাই, তাহলে এই সব জিনিসগুলো তৈরি হয়েছিল। আমরা তখন কি বলেছিলাম হ্যাঁ বলো? স্যার। পৃথিবী সৃষ্টির সময় গরম ছিল তো সবকিছু, তাই না? তাহলে এই গরম তরল সবকিছু মিক্স করে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ। তো সবাই লিখে নাও, সবাই লিখো গরম তরল স্যুপের হেডিং লিখে নাও, মানে ইয়ে লিখে নাও। তাহলে লিখো লিখো হেড, লিখো। তাহলে বিভিন্ন রকমের কি ছিল বলো আমাদের? বিভিন্ন রকমের ছিল হচ্ছে তোমার বিভিন্ন তরল, বিভিন্ন আমাদের কার্বোহাইড্রেট, বিভিন্ন রকমের স্নেহ পদার্থ, এগুলো আমাদের মিলে একটা হট ডাইলেট মানে গরম তরল সৃষ্টি করেছিল। তো লিখো সবাই যে হ্যালডেন। তাহলে এটা কে দিয়েছিল বলো? হট ডাইলেট স্যুপ কথাটা কে দিয়েছিল জানো কেউ? হ্যালডেন, হ্যালডেন। বিজ্ঞানী হ্যালডেন। হ্যালডেন। এবার বলো পরীক্ষাতে মনে কিভাবে রাখবো? হ থেকে হ্যালডেন। ঠিক। হ থেকে হট ডাইলুট হ্যাঁ স্যুপ। হ্যাঁ ঠিক, এইভাবে এই ছোট ছোট ট্রিক মনে, এই ট্রিক গুলো মনে রাখবে, ঠিক আছে? তাহলে পরীক্ষাতে তোমার মনে রাখবে। তাহলে হ থেকে হট ডাইলেট স্যুপ, হ থেকে হ্যালডেন, তাহলে বিজ্ঞানী হ্যালডেন দিয়েছিল, ঠিক আছে? মনে থাকবে সবার? কোনোদিন ভুলবে হট ডাইলেট স্যুপ কে দিয়েছিল? না স্যার। হুম, তাহলে এরকম ছোট ছোট ট্রিক্স বানাবে সবাই, ঠিক আছে? তো লিখো উত্তর, বিভিন্ন বিভিন্ন সরল জৈব যৌগগুলি, সরল জৈব যৌগগুলি, ঠিক আছে? বিভিন্ন সরল জৈব যৌগগুলি উত্তপ্ত স্যুপের মতো ছিল। তাহলে এটাকে আমরা কি বলছি বলো? হট ডাইলুট স্যুপ। বলো ক্লিয়ার সবার? হট ডাইলুট স্যুপ। নেক্সট আমরা পড়বো হচ্ছে হোয়াট ইজ কোয়াসারভেট এন্ড হোয়াট ইজ মাইক্রোস্ফিয়ার। নাম শুনেছো সবাই? কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার সবার কনফিউশন হয় কোয়াসারভেট কি, মাইক্রোস্ফিয়ার কি, তোমাদের কনফিউশন হয় এই ব্যাপারটা। আমার কিন্তু কনফিউশন হতো, আমি সত্যি কথা বলছি, আমার কিন্তু খুব কনফিউশন হতো কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার এসব জিনিসে। তোমাদের কার কার কনফিউশন হয় কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ারে? হ্যাঁ তাহলে স্যার অনেক, হয়। হ্যাঁ মাইক্রোস্ফিয়ার কোয়াসারভেট হয়। অনেকের কনফিউশন হয়, ঠিক আছে? তো সবাই লিখো আমরা কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার কিভাবে চিনবো। তো লিখো সবাই, চলো। তাহলে প্রথমে আমরা আলোচনা করি কোয়াসারভেট কি, হোয়াট ইজ কোয়াসারভেট। তো লিখো সবাই, সবাই হেডিং দাও কোয়াসারভেট। তাহলে বলো হোয়াট ইজ কোয়াসারভেট। চলো কোয়াসারভেট জিনিসটা কি জানছি আমরা তাহলে। তাহলে হচ্ছে কোয়াসারভেট হচ্ছে এমন একটা আদিম কোষ বা আদিম কোষের একদম আদিমতম ফর্ম। সেখানে হচ্ছে কি আছে বলো? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে? কি কি আছে বলো? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তিনটেই আছে, এবং সেটা একটা পর্দা দ্বারা ঘেরা। তাহলে বলো আমরা যখন আমরা এখনকার কোষ দেখছি, সেই কোষটাতে কি আছে বলো? সেই কোষটার বাইরেও পর্দা আছে তো, তাই না? বলো সবাই। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। সেরকম কোয়াসারভেটটারও বাইরে পর্দা আছে, ঠিক আছে? তো লিখো কোয়াসারভেট, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, স্টার্ট দিয়ে দাও সবাই। তাহলে সবাই ফার্স্টে লিখো কোয়াসারভেট কি কি দিয়ে গঠিত। তাহলে কি কি দিয়ে গঠিত কি বললাম বলো? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ঠিক আছে? তো লিখো প্রোটিন, কার্বোহাইড্রেট। সবাই লিখো প্রোটিন, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। ওকে, একদম যাতে মুখস্থ থাকে এইসব ব্যাপারগুলো, ঠিক আছে? আর কি বললাম বলো? আর একটা পয়েন্ট কি বললাম আমি? বাইরে কি থাকে? পর্দা থাকে, তাই না? তাহলে ওটাও লিখে নাও। তো লিখো, তাহলে আমরা বলো আমাদের এখনকার কোষগুলোতে কি থাকে বলো? কোষের বাইরে কোষ পর্দা থাকে তো, তাই না? সবাই বলো কোষের বাইরে কোষ পর্দা হ্যাঁ থাকে তো? স্যার। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটোতেই কোষ হ্যাঁ পর্দা স্যার। থাকে। তাহলে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটোতেই কোষ পর্দা থাকে, সেটা কি এখন? তাহলে নিশ্চয়ই আগেকার যে পর্দাটা ছিল সেটা কি আমরা কোষ পর্দা বলবো না কোষ পর্দার আগের পর্দা বলবো বলো? কোষ পর্দা তো ছিল না তখন যখন কোষ প্রথম, পর্দার আগের পর্দা। হ্যাঁ কোষ পর্দার আগের হসপিটাল পর্দা। আগে পড়তো। তাহলে সেটাকে আমরা আদিম পর্দা বলতে পারি। তো সেই আদিম পর্দাটা কি বলো?
কোষ পর্দার মতো দেখতে ছিল দ্বিস্তরীয় আবরণ, ঠিক আছে? তো লিখে নাও, কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ ছিল। কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ থাকে। বলো 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট বুঝতে কারো অসুবিধা? তাহলে প্রথম পয়েন্ট না কি, স্যার। প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট দিয়ে গঠিত, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ থাকে। ওকে, তো লিখো সবাই। তাহলে দেখতে কিরকম হয় বলো কসারবেট, সবাই বলো। কসারবেট দেখতে কিরকম হয়? গোল টাইপের হবে, তাই না? সেখানে আমাদের কি থাকবে? প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট থাকবে, আর বাইরে আমাদের কি থাকবে? বাইরে থাকবে হচ্ছে আমাদের কোষ পর্দা। তো লিখো কেমন দেখতে কেমন হয়। তাহলে একটা বাইরে এরকম দ্বিস্তরীয় পর্দা থাকবে, বললাম তো সেকেন্ড পয়েন্টটা, দ্বিস্তরীয় পর্দা। তাহলে এই একটা স্তর, এই একটা স্তর, ঠিক। নেক্সট, এর ভিতরে কি থাকবে বললাম আমরা, বলো? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তাই না? তো সবাই আঁকো। তাহলে মোটামুটি ধরো এইটুকু অংশ আমরা প্রোটিন রেখে দিচ্ছি। তাহলে ধরো প্রোটিন থাকবে এখানে, ঠিক আছে? আর কি থাকবে বলো? এটা যদি প্রোটিন হয়, এটাকে আমরা লিখলাম প্রোটিন। আর কি থাকবে আমাদের? কার্বোহাইড্রেট থাকবে, তাই না? লিপিড। হ্যাঁ, প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট। তো লিখো এখানে আমাদের ধরো এইটুকু অংশ কার্বোহাইড্রেট। আর এইটুকু অংশ হয়ে গেল আমাদের কার্বোহাইড্রেট। আর বাকি অংশ কি থাকবে বলো সবাই? লিপিড। লিপিড। বলো ছবিটা থেকে আর লেখাটা থেকে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এরকম ছবি কালার করে করে ছবি আঁকলাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে এইটুকু হয়ে যাবে আমাদের লিপিড। লেখা হচ্ছে সবার? নেক্সট, তাহলে আমরা বলো কোয়াসারবেট কথাটা কে দিয়েছিল? জানো কেউ কোয়াসারবেট জিনিসটা কে দিয়েছিল? ওপারিন। ওপারিন। লিখে নাও সবাই, এখানে উপরে লিখে নাও, ঠিক আছে? তাহলে মনে থাকবে, এখানে লিখে নাও। কোয়াসারবেট কার মধ্যে দিয়েছিল বলো? ওপারিন। তাহলে ওপারিন এর নামকরণ করেন, ঠিক আছে? তাহলে যতগুলো পয়েন্ট লিখলাম সবগুলো পয়েন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। সবগুলো পয়েন্ট থেকে কোশ্চেন আসতে পারে। কে দিয়েছিল? ওপারিন, বানানটা ভুল লিখেছি, ঠিক ঠিক দাঁড়াও। ওপারিন। ঠিক আছে? তাহলে ওপারিন আমাদের প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন কি কি দিয়ে গঠিত? তাহলে কি কি দিয়ে গঠিত বলো? কোয়াসারবেট প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট। প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। লিপিড, হ্যাঁ, কার্বোহাইড্রেট। আর তার বাইরে কি থাকে বলো? দ্বিস্তরীয় পর্দা থাকে, ঠিক আছে? এটা গেল আমাদের কোয়াসারবেটের বেশি গল্প। আপর্দা। হ্যাঁ, কোয়াসারবেটের গল্প গেল এটা, ঠিক আছে? নেক্সট লিখো। তাহলে কোয়াসারবেট থেকে কি হচ্ছে? তাহলে কোয়াসারবেট একটা মতবাদ হলো, আর একটা মতবাদ হচ্ছে মাইক্রোস্ফিয়ার, ঠিক আছে? তো লিখো সবাই মাইক্রোস্ফিয়ার। হোয়াট ইজ মাইক্রোস্ফিয়ার? লিখো মাইক্রোস্ফিয়ার। তাহলে কোয়াসারবেট কে দিয়েছিল? ওপারিন। মাইক্রোস্ফিয়ার কে দিবে বলো? বাকি আর কোন বিজ্ঞানী আছে? আরেকটা সিডনি ফক্স। বিজ্ঞানী হ্যালডেন। ফক্স, ঠিক আছে? হ্যালডেন না, হ্যালডেন, সিডনি ফক্স। হ্যালডেন না। হ্যালডেন দিয়েছিল আমাদের কি বললাম বলো? হ ফর হ্যালডেন, সবগুলো আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা। তাহলে হয়ে গেল হ্যালডেনে, হয়ে গেল হট ডাইলেট স্যুপ। কোয়াসারবেটে হয়ে গেল কি? ওপারিন। আর আমাদের কি হয় বলো? আরেকটা কি থাকলো? মাইক্রোস্ফিয়ার, এখানে থাকবে ফক্স, বিজ্ঞানী ফক্স। তো লিখে নাও বিজ্ঞানী ফক্স। ওকে,
তাহলে অনেক জায়গাতে কি বলতো মাইক্রোস্ফিয়ার আর কোয়াসারভেটটাকে একই রকম ভাবা হয়। মানে অনেক বইয়ে দেখবে লেখা থাকবে, মানে জিনিসটা যদিও আলাদা পড়ানো হয় কিন্তু বিজ্ঞানীদের মতে জিনিসটা কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম কোষের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? তাহলে দুটো হচ্ছে একটা বিভিন্ন বিভিন্ন মতবাদের জন্য দুটো আলাদা আলাদা জিনিস পড়ানো হচ্ছে, ঠিক আছে? একটাতে বলা হয় কোয়াসারভেট থেকে কোষ সৃষ্টি হয়েছিল, একটাতে বলা হয় মাইক্রোস্ফিয়ার থেকে সৃষ্টি হয়েছিল। ওকে, লিখো সবাই হোয়াট ইজ মাইক্রোস্ফিয়ার। তাহলে মাইক্রোস্ফিয়ার সবার ফার্স্টে লিখো একটা প্রোটিন দ্বারা জিনিস বানানো জিনিস। তো সবাই লিখো এখানে হচ্ছে ছবি যদি আঁকি মাইক্রোস্ফিয়ারের, তো এটা একটা হবে এরকম। এটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার ছবি। তার মাইক্রোস্ফিয়ার কি দিয়ে গঠিত বলো? প্রোটিন দ্বারা গঠিত। ওকে, স্যার লেখাটা খুব ঝাপসা লাগছে। লিখছি না কিছু এখনো, নিজে নিজে ঠিক হয়ে যাবে। বাকিটা ছবিটা আঁকছিলাম। দেখতে পাচ্ছ ঠিকঠাক এবার? না ঝাপসা লাগছে বলো? হ্যাঁ এবার ঠিক আছে স্যার। তাহলে বিজ্ঞানী ফক্স দিয়েছিল এটা, ঠিক আছে? নামগুলো সব মনে রাখবে, ঠিক আছে? বিজ্ঞানী ফক্স দিয়েছিল। তাহলে এখানে কি হয় বলো? মাইক্রোস্ফিয়ার সবসময় মনে রাখবে মাইক্রোস্ফিয়ার। অখিল স্যার, অখিল বলে স্যার, বলো অখিল নামে কেউ ভিডিও কল করে আছে, এই জন্য আমাদের ভীষণ সমস্যা হচ্ছে। ভিডিও কল করে আছে? কে ভিডিও কল করে আছে? দেখি দেখি, আমি তো পড়াতেই ব্যস্ত আছি, এখানে দেখিনি কেউ। আছে না চলে গেছে? স্যার কিন্তু অফ তো আছে। অফ আছে তো এখন? এখন কি অন আছে কাউরির? কেউ কিছু মাইক টাইক অন করিও না, কিছু ভিডিও কল কিছু অন করিও না, ঠিক আছে? আমার পড়াটা শুনো, আমার পড়াটা শুনতে এসছো এখানে, ঠিক আছে? তাহলে কি বলছিলাম আমি? বিজ্ঞানী ফক্স কি বলেছিল বলো? মাইক্রোস্ফিয়ারের উদাহরণ তাহলে কি লিখবো বলো? প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে? তো লিখো প্রধানত, আরো অন্য কিছু থাকতে পারে, প্রধানত প্রোটিন থাকে, ঠিক আছে? প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। আর বলো সবাই, বাকি যে আমাদের ইয়ে ছিল তোমাদের কোয়াসারভেটটা ছিল, কোয়াসারভেটের বাইরে কি ছিল বলো সবাই? পর্দা আবরণ ছিল। দ্বিস্তরীয় পর্দা ছিল। এখানে দ্বিস্তরীয় পর্দা থেকে আস্তে আস্তে আরো উন্নত হবে, এখানে হবে হচ্ছে অর্ধবেদ্য পর্দা। আর কি হবে বলো? ব্লার হয়ে যাচ্ছে। অর্ধবেদ্য পর্দা, অর্ধতর। বাকিরা ঠিকঠাক দিতে পারছো? না স্যার ঝাপসা লাগছে। স্যার পুরো ঝাপসা। ঝাপসা আসছে? বলুন আপনার। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি ওটা, স্যার ঝাপসা আপনি লাগছে। মুখে বলে দিন, শুনতে হ্যাঁ তো মুখে পাচ্ছি। বলছি, ঠিক আছে, তাও ওটাও ঠিক হয়ে যাবে। ওটা নেটওয়ার্ক গন্ডগোলের জন্য হচ্ছে, আমার মুখে শুনো, ঠিক হয়ে যাবে ওটা। তাহলে অর্ধবেদ্য পর্দা দ্বারা গঠিত, অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত। তাহলে বলো পার্থক্য কি হলো? আমাদের কোয়াসারভেটটা কি দ্বারা ঢাকা ছিল, মানে ঘেরা ছিল বলো? কোয়াসারভেটটা দ্বিস্তরীয় আবরণ। দ্বিস্তরীয় আবরণ। আবরণ। হ্যাঁ, আর আমাদের ফক্সের যে মাইক্রোস্ফিয়ারটা সেটা কি দ্বারা গঠিত বলো? অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা। পার্থক্য হয়ে গেল, বুঝতে পারলো? এবার আরেকটা লিখে নাও, বংশবৃদ্ধির ক্ষমতা থাকে মাইক্রোস্ফিয়ারে। তো লিখো বংশবৃদ্ধির ক্ষমতা থাকে। ব্যাস এইটুকু জেনে রাখো, ব্যাস এইটুকু জানলে অনেক। স্যার অর্ধবেদ্য পর্দা মানে কি অর্ধেক পর্দা? না না, অর্ধবেদ্য পর্দা মানে অর্ধ পর্দা না। তোমরা পড়েছিলে আমাদের অসমোসিস পড়েছিলে, অভিস্রবণ? অভিস্রবণ কেউ পড়েছো বলো? আমি তো হ্যাঁ পড়িয়ে স্যার। দিয়েছি, হ্যাঁ আমি তো পড়িয়ে দিয়েছি অলরেডি। আমার স্টুডেন্ট যারা ওই চ্যাপ্টার পড়েছে তারা জানে অর্ধবেদ্য পর্দা মানে কি। বলো তারা জানো তো? অর্ধবেদ্য পর্দা পড়েছিলাম আমি, 3 রকমের পর্দা পড়েছিলাম, আমার এখনো মনে আছে। অভেদ্য, অর্ধবেদ্য, পূর্ণভেদ্য, এসব অনেক কিছু ভেদ্য। পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে অর্ধবেদ্য মানে কি বলেছিলাম বলো? অর্ধবেদ্য শুধুমাত্র, মানে প্রভেদক ভেদ্য। হ্যাঁ প্রভেদক বেদ্য। অর্ধবেদ্য মানে কি বলেছিলাম বলো? শুধুমাত্র কে যাবে? শুধুমাত্র দ্রাবকগুলো চলাচল করতে পারে। ঠিক ঠিক, দ্রাবক অণু চলাচল করতে তার পারে। মাধ্যমে শুধুমাত্র দ্রাবকগুলো চলাচল ঠিক, করতে পারে। হ্যাঁ। তাহলে অর্ধবেদ্য পর্দা মানে হচ্ছে দ্রাবক অণু যারা শুধু চলাচল করতে পারে। যেরকম আমাদের একটা সলিউশন যদি থাকে বা আমাদের দ্রবণ যদি থাকে, দ্রবণে কি থাকে বলো? দ্রাবক দ্বারা গঠিত এবং দ্রাব দ্বারা গঠিত। এবং দ্রাবণ
দ্রাবক ও দ্রাবক যদি দুটোই চলাচল করতে পারে তাহলে বলো কি বলো বলো সম্পূর্ণ ভেদ্য পর্দা, তাই না? যে সবকিছু যাওয়া আসা করতে পারছে। তো শুধুমাত্র যদি দ্রাবক অণুটা যাওয়া আসা করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো অর্ধভেদ্য পর্দা। এমন না যে এরকম অর্ধেকটা ফাঁকা জায়গা। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা কি যদি আমি আরেকটা বলি, ধরো এখানে যদি একটা চিনির জল থাকে, এটা যদি একটা পর্দা থাকে, এর ভিতরে যদি চিনি জল থাকে, তাহলে বলো চিনি জলের মধ্যে দ্রাবক কোনটা, দ্রাবক কোনটা? দ্রাবক মানে কি বলো, যেটার পরিমাণ সব থেকে বেশি থাকে। চিনিটা দ্রাবক, হচ্ছে আমাদের চিনি আর হচ্ছে জল দ্রাবক আর দ্রাবক। হ্যাঁ চিনি হচ্ছে দ্রাবক, যেটার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে জল। তাহলে দ্রাবক। তাহলে বলো কি বললাম, অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রাবকটা চলাচল করতে পারে। বলো চিনি জলের মধ্যে তাহলে কি হয় বলো, কে চলাচল করতে পারে, চিনিটা না জলটা? জল জল জলটা। তাহলে যখন চিনি জলের মধ্যে শুধুমাত্র জলটাই চলাচল করতে পারে এপার ওপার, তখন সেটাকে আমরা বলবো অর্ধবেদ্য পর্দা। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হুম, এটা আমি অলরেডি পড়িয়ে নিচ্ছি, যারা ট্রান্সপোর্ট মানে আমাদের পরিবহন চ্যাপ্টার পড়েছে আমার কাছে, তারা আমি পড়িয়ে দিচ্ছিলাম এগুলো পর্দাগুলো। চলো, তাহলে মাইক্রোস্ফিয়ার আমাদের বংশবৃদ্ধির ক্ষমতা থাকে অর্ধবৃত্ত পর্দা দ্বারা বেষ্টিত এবং প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। ব্যাস কমপ্লিট। বলো কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার বুঝতে কারো অসুবিধা আছে কিনা, পার্থক্য সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবার লাস্ট আমি আরেকটা জিনিস পড়াবো আজকে, সেটা হচ্ছে মিলার ও উডের এক্সপেরিমেন্ট। নাম শুনেছো সবাই? মিলার এবং উডের পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তো লিখে নাও সবাই। এটা লাস্ট পড়াবো আজকে, ওকে? তো লিখো মিলার ও উডের, তাহলে এরা কি বলো, মিলার ও উড এরা কি? দুজন বিজ্ঞানী, তাই না? এরা হচ্ছে দুজন বিজ্ঞানী। তাহলে এদের ফুল নাম কি জানো কেউ তোমরা? ফুল নামগুলো লিখে নাও সবাই। স্ট্যানলে, হ্যাঁ স্ট্যানলি মিলার, স্ট্যানলি মিলার, নামগুলো ইম্পর্টেন্ট সেজন্য আমি পুরো নামটাও লিখে দিলাম। তাহলে হচ্ছে হ্যারল্ড উডে, হ্যারল্ড উডে। কত সালে করেছিল পরীক্ষা বলো, কার মনে আছে? 1953। মনে রাখবে এগুলো সবগুলো সালগুলো মনে রাখবে, ঠিক আছে? কত সালে করেছিল? 1953 সালে, ঠিক আছে? 1953। তাহলে কি করেছিল এখানে বলো আমাদের? এখানে করেছিল হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট করেছিল। তাহলে এক্সপেরিমেন্টটা কি করেছিল বলো? হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ অব্দি কি পড়লাম বলো? আমাদের প্রাণের সৃষ্টি বা আমাদের কোষের সৃষ্টি কিভাবে হচ্ছে বলো সবাই? যে প্রথমে সরল যৌগ ছিল, আমাদের কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ছিল, ওগুলো মিক্স করে কি হচ্ছে, প্রথমে সরল যৌগ উৎপন্ন হলো, সরল যৌগ থেকে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন হলো। এটাই তো বললাম আমরা এতক্ষণ, বলো বললাম না প্রথম থেকে? হ্যাঁ স্যার। এই যে প্রথমে আমাদের কার্বন হাইড্রোজেন ছিল, কার্বন হাইড্রোজেন থেকে আমাদের কি হলো বলো, সরল যৌগ উৎপন্ন হলো, সরল যৌগ থেকে হাইড্রোকার্বন উৎপন্ন হলো, হাইড্রোকার্বন থেকে বিভিন্ন কি অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, এগুলো কি সব জৈব যৌগ। তাহলে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন হলো। তাহলে এই যে এই জিনিসটা আমাদের পৃথিবীতে হয়েছিল, তো যখন পৃথিবীতে হয়েছিল তখন তো কেউ ছিল না, বলো কেউ ছিল কি যখন এটা হয়েছিল, প্রথম যখন হয়েছিল 450 কোটি বছর আগে, তখন তো পৃথিবীতে কেউ ছিল না। তাহলে প্রমাণ কিভাবে করবো যেটা পৃথিবীতে হয়েছিল? তাহলে আমাদের তো প্রমাণ করতে হবে যে এই জিনিসটা পৃথিবীতে হয়েছিল, তাই না? বলো সবাই। হ্যাঁ স্যার। তাহলে আমরা প্রমাণ কিভাবে করব? তো প্রমাণ করেছিল এই দুই ভদ্রলোক, মিলার মিলার ও উডে, ঠিক আছে? তাহলে কিভাবে করেছিল বলো? তারা করেছিল কি, পৃথিবী সৃষ্টির সময় যেসব কন্ডিশন ছিল সেসব কন্ডিশন গুলো ল্যাবে ওই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করেছিল। তাহলে পৃথিবী সৃষ্টির সময় কি কি ছিল কন্ডিশন বলো আমাদের, কি বললাম বলো? অনেক তাপমাত্রা ছিল, এবং অনেক তাপমাত্রা ছিল সেখানে কি ছিল বলো? আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি ছিল, ঠিক আছে? অতিবেগুনি রশ্মি ছিল। তাহলে পৃথিবী সৃষ্টির সময় কি হয়েছিল বলো আমাদের? তোমরা সব জানো, পৃথিবী যদি এটা থাকে, তাহলে পৃথিবীর উপরের যে বায়ুমণ্ডলের প্রথম স্তরটা সেটা কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার বলো। হ্যাঁ স্যার। তারপরে কি থাকে বলো? স্ট্র্যাটোস্ফিয়ার। 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 এবার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরেকটা স্তর থাকে, সবাই নাম জানো কি বলা হয় ওটাকে? ওজন স্তর। ওজোন স্তর। ওজন হ্যাঁ, ওজন স্তর। তাহলে ওজোন স্তর কি করে বলো আমাদের? ওজোন স্তরের কাজ কি? প্রতিবেগুন রশ্মিকে করে। তাহলে সূর্য থেকে, হ্যাঁ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা ইউভি রে কে ব্লক করা, ইউভি রে যাতে না আসতে পারে, ঠিক আছে? তাই না?
তাহলে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হলো তখন কি এগুলো ছিল? এই সব স্তরগুলো তৈরি হয়েছিল, ওজোন স্তর এসব কিছু হাবিজাবি এগুলো ছিল? না কিছুই ছিল না? না ছিল না। ছিল না। তখন কিছুই ছিল না। তাহলে সব পরে সৃষ্টি হয়েছে। ওজোন স্তর যেগুলো হয়েছে সব পরে সৃষ্টি হয়েছে। কারণ বলো, ওজোন স্তর সৃষ্টি করার জন্য কি লাগে বলো? সবাই বলো। ওজনের ফর্মুলা কি? O3। তাহলে ওজোন স্তর সৃষ্টি করার জন্য তো আমাদের অক্সিজেন লাগবে। O2 প্লাস আরেকটা অক্সিজেন। বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা? বায়ুমণ্ডল তো ছিল না। হ্যাঁ। তাহলে আমাদের O3 টাও সৃষ্টি হয়নি। তো আস্তে, আস্তে পরে সৃষ্টি হয়েছে O3 টা। তাই না? তাহলে তখন আমাদের ওজোন স্তর ছিল না। তাহলে কি আসছে বলো? সূর্য থেকে ডাইরেক্ট কোন রশ্মি আসছে? ইউভি ইউভি রে, রশ্মি। ইউভি বলো, রশ্মি। বলো কথাটার মানে সবাই বুঝতে পেরেছে কিনা? ইউভি রশ্মি কেন আসছিল তখন? তাহলে ইউভি রেস হ্যাঁ তখন স্যার। আসছিল। তাহলে পৃথিবীতে তখন কি ছিল বলো? ইউভি রে ছিল। ক্লিয়ার সবার? তাহলে তাহলে আমাদের ল্যাবেও কি লাগবে? তাহলে আমাদের ইউভি রশ্মিতে আমাদের প্রাণ সৃষ্টিতে কি হেল্প করেছিল? হ্যাঁ কি না বলো? তখন কারণ তখন হ্যাঁ তখন যেগুলো রিয়াকশন গুলো হয়েছিল আমাদের, যে বিভিন্ন রকমের হয়েছিল, বিক্রিয়াগুলো হয়েছিল, সেই বিক্রিয়া ঘটানোর জন্য বিভিন্ন রকমের কন্ডিশন লাগবে। সেই কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ছিল ইউভি রশ্মি। ঠিক আছে? তাহলে আমাদের এরকম আমাদের কি বলো, আমাদের বিভিন্ন ফ্লাস্কে বা আমাদের যে তোমার বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বিভিন্ন ওরকম কন্ডিশন গুলো করলো। তাহলে কি কি কন্ডিশন করলো সবাই লেখো। তাহলে লিখো, বিজ্ঞানীরা কি করেছিল বলো আমাদের পরীক্ষাগারে? কি বললাম আমি এখনই? যে আদিম পৃথিবীর প্রতি পরিবেশ সৃষ্টি করেছিল, তাই না? তাহলে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করার সৃষ্টি করার সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে? তাহলে সেই সৃষ্টি করতে গিয়ে চেষ্টা করতে গিয়ে কি দেখলেন তারা? দেখো, তো তারা কি করেছিল? স্যার তারা বিভিন্ন, খুব হ্যাঁ ব্লার বলো। আসছে। স্যার তারা দেখা যাচ্ছে না। একটু বলে- স্যার আপনি আরেকবার বলুন। এবার দেখতে পাচ্ছ? না স্যার আপনি স্যার মুখে পুরো বলুন লাইনটা। আচ্ছা। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি তাও। স্যার আপনি মুখে বলুন। হ্যাঁ মুখে বলছি, ঠিক আছে, লেখাটাও ঠিক করে দিচ্ছি। ঠিক ঠিক দেখতে পেলে আমাকে বলবে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ? না স্যার। স্যার, স্যার আপনি মুখে বলুন। হ্যাঁ মুখে বলে দিচ্ছি, তাও লেখাটাও স্ক্রিনটা তোমার দেখো তুমি, হ্যাঁ? ওটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তা আমি যেটা বলছিলাম স্যার যে এবার ঠিক দেখা আছে। যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। ঠিক হয়ে যাবে, ওটা নেটওয়ার্কের জন্য। তাহলে বিজ্ঞানীরা কি করেছিল বলো? পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, তাই না? তাহলে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করতে গেলে কি লাগবে বলো? আমাদের ইউভি রশ্মি এসব কিছু লাগবে তো, তাই না? আমরা দেখছিলাম তো একটু আগে, ইউভি রশ্মি এগুলো আসছিল আমাদের আদিম পৃথিবীতে, তাই না? তাহলে লিখো সবাই। তাহলে তারা কি করেছিল বলো? তারা সরল জৈব যৌগ নিয়েছিল। তাহলে সরল জৈব যৌগ কি পড়েছিলাম আমরা বলো সবাই? সবার ফার্স্টে কি উৎপন্ন হয়েছিল সরল জৈব যৌগগুলো? সরল যৌগগুলো কার্বন হাইড্রোজেন মিলে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হয়েছিল? মিথেন, অ্যামোনিয়া। হ্যাঁ ঠিক। সবাই লিখো, তিনটে গ্যাস নিয়েছিল তারা। সবাই লিখো, কোন কোন গ্যাস নিয়েছিল? পরীক্ষাতে স্টার, পরীক্ষাতে খুব কোশ্চেন আছে। কোন অনুপাতে গ্যাসগুলো নিয়েছিল? পরীক্ষাতে খুব কোশ্চেন আছে। তো লিখো সবাই, মিথেন, লিখে নাও সবাই। মিথেন, মিথেন ফর্মুলা কি বলো? CH4 তো। মিথেন টু, হ্যাঁ স্যার। তারপর হচ্ছে অ্যামোনিয়া। দেখলাম তো অ্যামোনিয়া ছিল, মানে হচ্ছে NH3 ইস টু হাইড্রোজেন।
তাহলে এই তিনটা জিনিস নিয়েছিল। কোন অনুপাতে নিয়েছিল বলো, সবাই জানো অনুপাতটা? 2:2:1 পরীক্ষাতে যাতে একদম হ্যাঁ 2:2:1 পরীক্ষাতে একবার যাতে মুখস্থ থাকে অনুপাতটা, কারো যাতে না ভুলো। তাহলে বলো এর মধ্যে মিথেন কোনটা হবে বলো? টুটা, প্রথমে টুটা, তাই না? তারপরে অ্যামোনিয়াটা কি হবে? হাইড্রোজেন কি বলো, বুঝতে পারলাম, বলো আরো বলো। তারপরে কি লিখেছেন? H2, ও ঠিক আছে, হাইড্রোজেনের সঙ্গে ঠিক আছে। তাহলে এর মধ্যে এর সঙ্গে জলীয় বাষ্প ছিল, কিন্তু মেনলি এই তিনটাই ছিল, তিনটাই ছিল, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন, সরি, মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, তাহলে কোন অনুপাতে সবার মনে থাকবে? এই অনুপাতটা যাতে কেউ না ভুলো, পরীক্ষাতে যাতে একদম মুখস্থ থাকে। কোন অনুপাত বলো, অনুপাতটা না আরেকবার বলো সবাই। 2:2:1, তাই না?
দেখা যাচ্ছে তোমাদের সবার? দেখা যাচ্ছে। বেশ, চলো। তো আমি যেটা বলছিলাম, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই তিনটা গ্যাস কোন অনুপাতে থাকে বলো? 2:2:1। মনে থাকবে সবার? এই হ্যাঁ অনুপাতটা স্যার। পরীক্ষাতে খুব কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, ভেরি হ্যাঁ ভেরি। স্যার। হ্যাঁ, পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। যতবার স্টার লাগিয়ে দাও, ঠিক আছে? প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে গ্যাসগুলোর নাম এবং গ্যাসগুলোর অর্ডারটাও মনে রাখবে কিন্তু। অ্যামোনিয়া আবার আগে হাইড্রোজেনের আগে আবার অ্যামোনিয়া বলে দিও না, বা অ্যামোনিয়ার আগে হাইড্রোজেন বলে দিও না, বুঝতে পারলে? অর্ডারটা বুঝতে পারলে তো? মিথেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া। এবার পরীক্ষা হলে যদি ভুলে যাও তাহলে কিভাবে মনে থাকবে? নাইট্রোজেন না অ্যামোনিয়া। হ্যাঁ, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, সরি, মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন। তাহলে পরীক্ষা হলে যদি ভুলে যাও তাহলে কিভাবে মনে থাকবে বলো? প্রথমেটাতে কটা হাইড্রোজেন? 4টা। তারপর কটা হাইড্রোজেন? 3টা। তারপর 2টো। মনে থাকবে? বলো সবার। হ্যাঁ স্যার। 4টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন। তাহলে ভুলবে কোনোদিনও? কোনটা আগে কোনটা পরে হবে? মিথেন, না স্যার। অ্যামোনিয়া, হাইড্রোজেন। এইভাবে পরীক্ষা হলে বিভিন্ন রকম ট্রিক্স বানাতে হয়, তাহলে পরীক্ষা হলে মনে থাকবে। চলো, তাহলে এই অবধি হলো আমাদের। এই তিনটে গ্যাস নিয়েছিল 2:1 অনুপাতে, ঠিক আছে? এবং সেখানে কি করেছিল বলো? উচ্চ ভোল্টেজ প্রয়োগ করেছিল। কি করেছিল বলো? উচ্চ ভোল্টেজ প্রয়োগ করেছিল। তাহলে উচ্চ ভোল্টেজ কেন প্রয়োগ করেছিল বলো? আমাদের যে আদিম পৃথিবী ছিল সেখানে কি হয়েছিল? সেখানে কি হতো বলো? প্রথমে একদম অনেক বিদ্যুৎ পাত হতো তখন, যখন স্টার্ট হয়েছিল। তাহলে কি হতো বলো? তখন অনেক বিদ্যুৎ পাত হতো। তাহলে সেই বিদ্যুৎ পাতটা করার জন্য কি লাগবে বলো? হাই ভোল্টেজ লাগবে তো আমাদের, লাগবে না? আমাদের সেই বিদ্যুৎ পাতটা যদি আমরা ওরকম যদি বিদ্যুৎ পাত যদি আমরা করতে পারি, তাহলে সেটা জন্য আমাদের হাই ভোল্টেজ লাগবে, তাই না? সেই হাই ভোল্টেজটা আমরা কি করবো? হাই ভোল্টেজটা আমরা এরকম ভাবে তড়িৎ দ্বার দিয়ে ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে। তাহলে সেই ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে যখন ভোল্টেজ প্রয়োগ করে এই যৌগগুলোর মধ্যে ভোল্টেজ প্রয়োগ করলো, দিয়ে আমরা কি দেখলাম বলো? দিয়ে বিজ্ঞানীরা দেখলো সেই ফ্লাস্কের মধ্যে আমাদের কি উৎপন্ন হচ্ছে? বিভিন্ন জৈব যৌগ পাওয়া যাচ্ছে। তাহলে বিজ্ঞানীরা পরীক্ষার শেষে বিভিন্ন জৈব যৌগ পেয়েছিলেন। তাহলে কি কি জৈব যৌগ? লিখে নাও নামগুলো, সবাই লিখে নাও, কয়েকটা নাম লিখে নাও এখানে জৈব যৌগগুলোর। স্যার একটু নিচে নামান। তাহলে কি কি স্যার ভীষণ ঝাপসা দেখাচ্ছে স্ক্রিনটা। ঝাপসা দেখাচ্ছে? বাকিরা? না স্যার ঠিক আছে তো। হ্যাঁ স্যার ঠিকই আছে। এখন তো ঠিক ঠিকই আছে। এখন তো আমিও ঠিক দেখতে পাচ্ছি। রিজয়েন হয়ে যাবে একবার, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো লিখো নাও সবাই, গ্লাইসিন, আর কি কি হয় বলো? সব লিখে নাও কয়েকটা। গ্লাইকোলিক অ্যাসিড, গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো শেষে হচ্ছে পরীক্ষার শেষে এগুলো উৎপন্ন হয়েছিল, ঠিক আছে? তাহলে এই উৎপন্ন হওয়া আমাদের ল্যাবরেটরিতে এই সব জৈব যৌগ উৎপন্ন হওয়ার মানে কি দাঁড়ায় বলো? তাহলে আমরা আমরা যা পড়েছি এটা ঠিক পড়েছি না ভুল পড়েছি? বলো সবাই। ঠিক ঠিক বলেছি। পড়েছি তো? আমরা যে একটু আগে পড়লাম, বলো সবাই পড়লাম না? যে সরল জৈব যৌগ থেকে আস্তে আস্তে আমাদের কি হচ্ছে? এগুলা জটিল জটিল জৈব যৌগ যৌগ। উৎপন্ন হচ্ছে। তো সেই জটিল জৈব যৌগ তো উৎপন্ন হচ্ছে এখানে, তাই না? লাস্টে আমাদের হ্যাঁ বিজ্ঞানীরা। স্যার। তো এইসব গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, এগুলো তো জটিল জৈব যৌগ, তাই না? তো সব জটিল জৈব যৌগ গুলো পাচ্ছে। সাকসিনিক অ্যাসিড। তাহলে সরল জৈব এখান থেকে প্রমাণ কি হলো বলো? আমাদের রাসায়নিক বিবর্তনটা সত্য তো? সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ হ্যাঁ। তৈরি হয়, তাই না? হ্যাঁ তাহলে স্যার। এটাই আমাদের বিজ্ঞানীরা প্রমাণ করে দিল। বিভিন্ন রকমের অ্যাসিড পাওয়া যায়, বিভিন্ন রকমের, যে অ্যাসপার্টিক অ্যাসিড, যত অ্যাসিড আছে অনেক কিছু পাওয়া যেতে পারে, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, এগুলো বিভিন্ন জিনিস পাওয়া গেছিল ফ্লাস্কে, ঠিক আছে? বলো, লেখা হচ্ছে সবার? স্যার একটু থামেন, লেখা হয়নি এখনো। চলো
লিখে নাও। অ্যাসোটোক অ্যাসিড লাস্টেরটা। লাস্টেরটা লেখা আছে অ্যাসেটিক অ্যাসিডস। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা জানো কেউ? আমাদের কেমিস্ট্রি পড়ে দিলাম। হ্যাঁ স্যার, CH3COOH। CH3COOH। ঠিক আছে, আমার কেমিস্ট্রি বেশি পড়তে ভালো লাগে। ঠিক আছে, আমি বায়োলজিতে কেমিস্ট্রি ভালো পড়াতে পারবো তোমাদেরকে, কিন্তু আমার যেহেতু সাবজেক্ট বায়োলজি, নিটে বায়োলজি বেশি পড়তে হচ্ছে, সেজন্য তোমাদেরকে বায়োলজি পড়ে, আমাদের বায়োলজি পড়াচ্ছে। ঠিক আছে, বলো লেখা আছে আপনি সবার? আজকের মতো এখানে থাকবে তাহলে, বলো সব। হ্যাঁ আজকের ক্লাস, স্যার। আজকের ক্লাসে কারোর কোনো বুঝতে অসুবিধা যেটুকু পড়ালাম? না স্যার। না স্যার। তাহলে আমি একবার প্রথম থেকে একবার বলো। হ্যাঁ, একবার ছোট্ট করে একবার রিভিশন মেরে দিচ্ছি প্রথম থেকে। তাহলে সবাই ফার্স্টে আমরা কি দেখলাম বলো? আমরা দেখলাম অভিব্যক্তির সংজ্ঞা, তাই না? যে সরল জীব থেকে জটিল জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তিতে কি বললাম আমরা? সরলতম জীব থেকে জটিল জীব তৈরি হচ্ছে, একেই আমরা অভিব্যক্তি বলছি। অভিব্যক্তি কে দিয়েছিল বলো? হার্বার্ট স্পেন্সার নামক বিজ্ঞানী অভিব্যক্তির ধারণা দিয়েছিলাম। তারপরে দেখলাম যে 450 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। তারপরে কি দেখলাম আমরা বলো? পৃথিবীতে বিভিন্ন মৌল ছিল, দেখলাম না? যে ভারী মৌলগুলো কি হয়েছিল বলো? ভারী মৌলগুলো কি হয়েছিল? পৃথিবীর কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে গেছিল। আর হালকা মৌলগুলো কি ছিল? পৃষ্ঠে আর বায়ুমণ্ডলে ছিল। পৃথিবী পৃষ্ঠে হ্যাঁ, বায়ুমণ্ডলে। এগুলো আমরা উদাহরণ দেখলাম। দেন আমরা কয়েকটা মতবাদ দেখলাম, যে আমাদের যেগুলো বিভিন্ন বিজ্ঞানীরা দিয়েছিল। স্বতঃস্ফূর্ত মতবাদ, যেখানে পচা গলা জিনিস থেকে জীবন উৎপত্তি হয়েছিল। বিশ্বের সৃষ্টিবাদ মতবাদ, যেটা হচ্ছে ধার্মিক মতবাদ। ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব মতবাদ, এগুলো দেখলাম আমরা। তারপরে মেন মতবাদ কি দেখলাম আমরা বলো? রাসায়নিক মতবাদ। রাসায়নিক মতবাদ। রাসায়নিক মতবাদ থেকে কি দেখলাম বলো আমরা? কি লেখা আছে এটা? সরল যৌগ থেকে জটিল জটিল যৌগ। যৌগ। তাহলে আমরা দেখলাম তো জটিল। বিজ্ঞান লাস্টের মিলার উডের এক্সপেরিমেন্টও দেখলাম তো, সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হয়েছিল, তাই না? তাহলে ওপারিন হ্যাঁ। আর হ্যালডেন এই মতবাদের প্রবক্তা। এখানে প্রথমে আমরা কি দেখলাম বলো? মিথেন, অ্যামোনিয়া এইসব থেকে জল এইসব তো সৃষ্টি হলো। তারপরে সেখান থেকে আর কি হলো বলো? আমাদের বিভিন্ন রকমের জৈব যৌগ বা হাইড্রোকার্বন সৃষ্টি হলো। সেখান থেকে বিভিন্ন শর্করা সৃষ্টি হলো। শর্করা থেকে অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এগুলো সব আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। দেন আমরা দেখলাম প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল, মানে আদিম কোষ। আদিম কোষ কেমন হয়? আদিম কোষের আদিম যে জিনিসপত্র ছিল সেগুলো কি ছিল বলো? হট ডাইলুট স্যুপ বা হ্যালডেন দিয়েছিল। সেই হট ডাইলুট স্যুপটা কি বলো? উত্তপ্ত তরল স্যুপ। সেখানে কি ছিল? উত্তপ্ত তরল স্যুপে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো সেখানে আমরা দেখলাম যে আদিম কোষ দুটো দুটো কোষ বললাম, একটা হচ্ছে কোয়াসার্ভেট, একটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। কোয়াসার্ভেট কি বললাম বলো? কোয়াসার্ভেটের ভিতরে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সবকিছু থাকে। আর কোয়াসার্ভেটটার সাইড বাইরে দ্বিস্তরীয় আবরণ থাকে। সেম টু সেম মাইক্রোস্ফিয়ার কি বললাম বলো? ফক্স দিয়েছিল। এবং মাইক্রোস্ফিয়ারটা প্রধানত প্রোটিন দ্বারা গঠিত, এবং মাইক্রোস্ফিয়ারের বাইরে কি থাকে বলো? অর্ধবেধ অর্ধবৃত্ত ধর্ম। পরিবাহ। আর মাইক্রোস্ফিয়ারের ভিতরে আরেকটা ধর্ম দেখা যায়, এরা বংশবৃদ্ধি করতে পারে। ঠিক আছে, বংশবৃদ্ধির ক্ষমতা আছে। দেন আমরা দেখলাম মিলার আর উডের পরীক্ষা। মিলার আর উডের পরীক্ষা কি করেছিল? মিলার আর উডে যে আমাদের আদিম পরিবেশ যেগুলো ছিল পৃথিবীর সৃষ্টির সময়, সেগুলো আমাদের ল্যাবে তৈরি করার চেষ্টা করেছিল। তাহলে কি লিখেছিল? বিজ্ঞানীরা পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। কত সালে করেছিল? 1953 সালে। বিজ্ঞানী মিলার ও বিজ্ঞানী উডে সেখানে কি করেছিল বলো? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন তিনটা গ্যাস নিয়েছিল 2:1 অনুপাতে নিয়ে সেখানে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করেছিল। ভোল্টেজ প্রয়োগ করে কি লিখেছিল বলো? আমরা বিভিন্ন রকমের জৈব যৌগ পেয়েছিলাম। তাহলে এইরকম এতগুলো জৈব যৌগ পেয়েছিলাম। বলো, ক্লাস ক্লাস বুঝতে কোনো অসুবিধা আজকের? না স্যার। না না স্যার, স্যার। আজকে ক্লাস ওয়ার্ক পিডিএফটা দেওয়া যাবে গ্রুপে? হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো সবকিছু। তোমাদের আপলোড থ্যাংক ভিডিওটা ইউ আপলোড, স্যার। হ্যাঁ ভিডিওটা আপলোড করে দেবো আমি ইউটিউবে। ঠিক আছে, ভিডিওটা পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। হুম, বুঝতে তাহলে কোনো অসুবিধা নেই স্যার, সব ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, বেশ। তোমাদের ক্লিয়ার করার জন্য আমি বসে আছি। আর বাকি যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, যারা নতুন ছিল তারা দেখে নাও কেমন ক্লাস করাচ্ছি আমি। তা তোমাদের তোমাদের জন্যই ছিল এটা। তারপরে স্যার আজকে ফার্স্ট ক্লাস করলাম আমি, খুবই ভালো লাগলো আপনার হ্যাঁ, ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, আজকে তোমাদের ডেমো ক্লাস ছিল তোমাদের। ঠিক আছে, তো থ্যাংক ইউ স্যার। বেশ, বাকি তোমাদের জন্য এই এই ভিডিওটা আপলোড করে দেওয়া, সবার জন্য আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, ইউটিউবে। দেন নেক্সট হচ্ছে নেক্সট ক্লাস যবে থাকবে আমার থাকবে। আমার ক্লাস নেক্সট ক্লাস কালকেই আছে। ঠিক আছে, হ্যাঁ বেশ। স্যার, ঠিক গ্রুপে আছে স্যার। জানিয়ে দিবেন সবগুলো। হ্যাঁ, গ্রুপে তোমাদের মেন যেরকম টাইপের ক্লাস হয়, আমার ক্লাস যেরকম ছিল ওরকম হবেই। ঠিক আছে, আর কালকে সোমবার না? কালকে সোমবার তোমাদের সকালে আমার হবে না। ঠিক আছে, কালকে রাতেই থাক, যেরকম টাইম আছে। ঠিক আছে, 8টা ওকে, থেকে 10টা। গুড নাইট স্যার। ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ করছি ক্লাস। সবাইকে গুড নাইট।